চলো তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের আজকে এসএলএসটি 9-10-এর ক্লাস 2। ঠিক আছে, এসএলএসটি 9-10-এর আমাদের ক্লাস 2। এই সেকেন্ড ক্লাসে আমরা, তোমরা দেখতেই পাচ্ছ যে বোটানি থেকে আমরা পড়ব প্লান্ট অ্যানাটমি। ঠিক আছে, জুলজি থেকে আমরা পড়ব কোর্ডেটস, এবং ফিজিওলজি থেকে আমরা পড়ব বায়োকেমিক্যাল বায়োফিজিক্যাল প্রিন্সিপালস ইনভলভড ইন হিউম্যান সিস্টেম। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা আজকে ডিসকাস করব। তোমরা দেখতেই পাচ্ছ পুরো সাজেস্টিভ ফরম্যাটে করে দেওয়া হয়েছে, যাতে তোমরা সবটাই হচ্ছে কি একটাই মানে পিডিএফে সমস্ত জিনিস পেতে পারো। তো সেই জন্য সেই জিনিসটা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে অ্যাকর্ডিং টু সিলেবাস তোমরা জানো যে মেরিস্টেমেটিক টিস্যু এবং পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, তার পাশাপাশি দেখো প্রাইমারি স্ট্রাকচার অফ রুট, স্টেম এবং লিফ, যাতে তোমাদের খুব সংক্ষেপে মনে রাখতে সুবিধা হয়। আমি জাস্ট এখানে ফ্লো চার্ট করে দিয়েছি। ডাইকোট রুট, মনোকোট রুট, ডাইকোট স্টেম, মনোকোট স্টেম। তারপর দেখতে পাচ্ছ যে ডাইকোটের হচ্ছে লিফের অ্যানাটমি আমরা কি দেখতে পাই। ঠিক আছে, এবং মনোকোটের ক্ষেত্রে ঠিক কীভাবে। আর এখানে দেখো তোমাদের এমসিকিউ করে দেওয়া হয়েছে, রিলেটেড এমসিকিউগুলো। সেই সাথে তোমাদেরকে আমি দেখাই, আমি এখানে একটা টেবিল করে দিয়েছি বিভিন্ন প্রকার থিওরি যেগুলো পরীক্ষায় আসে। হিস্টোজেন থিওরি, টিউনিকা কর্পাস, এপিক্যাল সেল থিওরি, কর্পার কাপ্পে থিওরি, কুইসেন্ট সেন্টার। হ্যাঁ, তারপর তোমরা জানো যে যে কোশ্চেনটা বারবার আসে, এটা তো তোমার মেরিস্টেম টিস্যুর ক্লাসিফিকেশান বা ভাগগুলো। আর একটা জিনিস আসে তোমরা যেটা বারবার তোমরা বলতে, যে এই যে এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, প্রোটোডাম, প্রোকেম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম, এর আন্ডারে কারা কারা পড়ছে। আর এখানে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রেও আমরা জাইলেম ফ্লোয়েমের ভাগগুলো দেখব। আর এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে জাইলেম ফ্লোয়েমের হচ্ছে কি তোমার উপাদানগুলো কী কী এবং তাদের পার্থক্য কী। আচ্ছা, তার সাথে দেখো রয়েছে যে স্পেশাল পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, সেগুলো টাইপসগুলো কী কী রয়েছে, তাদের ভাগগুলো কী কী, এবং এখান থেকে কিছু তোমার সাজেস্টেড পোর্শন করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকার প্ল্যান্ট অ্যানাটমিতে বিভিন্ন প্রকার দেখবে সেলের নাম আমরা পড়ি, তাই না? তোমার হচ্ছে লিথোসিস্ট, বুলিফর্ম সেল, ইডিওব্লাস্ট। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা কিন্তু বারবার হচ্ছে কি পড়তে থাকো। ঠিক আছে, তো এখানে দেখো ট্রাইকোম, সিলিকা সেল, এগুলো কোথায় পাওয়া যায়, এদের কাজ কি, এই জিনিসটাও আমরা দেখব। এটা তোমাদের বোটানি থেকে রয়েছে। আর সেই সাথে আজকে জুলজিতে আমরা যেটা পড়বো কোর্ডেটসের ক্লাসিফিকেশান এবং স্পেশাল ফিচার্স। আমি খুব সংক্ষেপেই দেখো এমফিবিয়া থেকে শুরু করে একদম পুরো মেমেলস পর্যন্ত প্রত্যেকের সাধারণ বৈশিষ্ট্য, এবং এখানে প্রত্যেকটার অর্ডারের হচ্ছে কি তোমার কি কি ক্লাসিফিকেশান রয়েছে, মানে কি কি তোমার হচ্ছে ভাগ রয়েছে, ক্লাস কতগুলো রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে উদাহরণসহ সংক্ষেপে করে দেওয়া হয়েছে। আর যেগুলো স্পেশাল অর্গান রয়েছে, যেমন ফিল্টার ফিডিং ইন দ্য ব্রাঙ্কিওস্টোমা, ইন্টেগুমেন্টারি ডেরিভেটিভস। ঠিক আছে, তো তাদের কী কী ডেরিভেটিভস আমরা দেখতে পাই, অ্যাসেসারি রেসপিরেটরি অর্গান কী কী দেখা যায়। ঠিক আছে, আর তোমার হচ্ছে কি এওটিক আর্চেস ইন দ্য ভার্টিব্রেটস আর ক্রেনিয়াল নার্ভস, এগুলো তোমাদের স্পেশাল অর্গানে ছিল, তারও নোটস করে দেওয়া হয়েছে এখানে। তোমার হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার। আর লাস্টে আমরা পড়বো কি যে ফিজিওলজি। ঠিক আছে, ফিজিওলজিতে বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপালস ইনভলভ ইন হিউম্যান সিস্টেম। এখানে তোমরা জানো বেসিক্যালি ডিফিউশন, অসমোসিস, আলট্রাফিল্ট্রেশন, ডায়ালাইসিস। ঠিক আছে, অ্যাবজর্পশান, হ্যাঁ, তারপর হচ্ছে কি অ্যাবজর্পশান, এই সমস্ত জিনিস দেখতে হবে। সেই সাথে তোমরা জানো কলোয়েডের ক্লাসিফিকেশানে জানো সল, জেল, ইমালশান এবং এরোসল, এগুলোর প্রত্যেকের হচ্ছে কি ডেফিনেশান এবং তার কি ফর্মে থাকে। আর অলরেডি তো আমরা এনজাইম সম্বন্ধে পড়েছি, এখানে জাস্ট আমরা এনজাইম, কোএনজাইম, আইসোএনজাইম এই সম্বন্ধে জানবো। ঠিক আছে, তারপর কি কি ফ্যাক্টরস হচ্ছে এনজাইমের অ্যাকশনকে এফেক্ট করতে পারে, যেমন টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ঠিক আছে, আজকে একজন হচ্ছে কি একটা কোশ্চেন আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, তাকে আমি সম্ভবত উত্তর করে দিয়েছি। আমি জানি না সে ক্লাস করছে কি না। সে একটা কোশ্চেন পাঠিয়েছিল যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে প্রচুর পরিমাণে সাবস্ট্রেট দেওয়া হলো। ঠিক আছে, তো তাহলে বিক্রিয়ার গতিবেগটা বাড়বে না কমবে, নাকি একই থাকবে, নাকি তোমার কোনো কিছুই হবে না। ঠিক আছে, মানে এই ধরনের একটা কোশ্চেন পাঠিয়েছিল। তো তোমরা বলো কি হবে, যে একটা রাসায়নিক বিক্রিয়াতে প্রচুর পরিমাণে সাবস্ট্রেট যোগ করে দেওয়া হলো, তাহলে বিক্রিয়ার বেগ হচ্ছে কি তোমার কমবে না বাড়বে, না একই থাকবে, না তোমার হচ্ছে কি নান অফ দিস, কী হবে?
আমার অপশানগুলো বুঝতে পেরেছো? মানে একটা বিক্রিয়াতে হচ্ছে কি তোমার রাসায়নিক বিক্রিয়াতে, তো সেখানে হচ্ছে কি তোমার মানে একদম কনস্ট্যান্টভাবে থাকবে, তাই না? কনস্ট্যান্ট থাকবে। তুমি যদি প্রচুর বাড়িয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা স্পেসিফিক এনজাইম কিন্তু হচ্ছে কি স্পেসিফিকভাবে হচ্ছে প্রোডাক্ট তৈরি করবে, তাই না? তো তুমি যতই বাড়াতে থাকো না কেন, একটা স্যাচুরেশনের পরে তুমি যতই বাড়াও না কেন কনস্ট্যান্ট থাকবে, আর বাড়বে না, কনস্ট্যান্ট থাকবে, তাই না? একই থাকবে, অপরিবর্তিত থাকবে, তাই না? অপরিবর্তিত থাকবে। যাই হোক, তো এই ধরনের কোশ্চেন পাঠিয়েছিল, আমি সেই ধরনের কোশ্চেনও তোমাদের এখানে রেখেছি, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন আমি রেখেছি। যাই হোক, তো এখানে আমরা বেসিক্যালি আজকের যে ক্লাসে কি কি পড়তে চলেছি, হ্যাঁ, তো সেটা তোমরা নিশ্চয়ই এই যে শুভশ্রী পাঠিয়েছিল, তাই না? যাই হোক, তো এখানে বেসিক্যালি তোমরা বুঝতেই পারছো যে এই জিনিস আমরা পড়বো, ঠিক আছে? তোমাদের নোটসটা কি পছন্দ হয়েছে? মানে আজকে যে ক্লাসে যেটা দেখালাম আমি যা যা করে দিয়েছি, তাহলে এটা কি তোমাদের মানে চলবে তো নাকি? মানে তোমাদের অনুসারে যেটা তোমার একটা তো ভাবনা থাকে, বা একটা তো তোমাদের মানে কি বলবো, যে একটা মানে আগে থেকে যে একটা তোমার কল্পনা থাকে যে আমরা এই জিনিস হলে ভালো হয়, তো সেইভাবেই তোমরা দেখতে পাচ্ছ, সেইভাবেই করে দেওয়া হয়েছে, তাই তো? যাতে তোমরা হচ্ছে কি তোমার কাজে লাগতে পারে, তাই না? আমার যতটা মনে হয়েছে যে এই জিনিসগুলো দিলে তোমাদের সুবিধা হয়, তো সেই মতন করেই করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যাতে তোমরা বেনিফিটেড হও, তোমাদের কথা ভেবেই করে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো, তো এখানে প্রথমে আমরা প্লান্ট টিস্যু সম্বন্ধে যদি আলোচনা করি, তোমরা জানো যে উদ্ভিদের ক্ষেত্রে বেসিক্যালি আমরা দেখতে পাই যে মানে উদ্ভিদ শুধু নয়, যে কোনো হচ্ছে কি তোমার লিভিং অর্গানিজমসের ক্ষেত্রে কোষ সমষ্টি যখন একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তাহলে সেই কোষ সমষ্টিকে আমরা কি বলি? উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু বলি। তো এখানে দেখো, ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট টিস্যু যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা ভাগ করি মেরিস্টেমেটিক টিস্যু, যেটাকে আমরা ভাজক কলা বাংলায় বলি, আর একটা রয়েছে কি পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। তো মেরিস্টেমেটিক টিস্যু তাদেরকে আমরা বলবো যারা বিভাজনক্ষম, অর্থাৎ দেখো বিভাজনের ক্ষমতা রয়েছে, প্রাথমিক বৃদ্ধি ঘটায়, মানে প্রাইমারি গ্রোথ করে আর কি। প্রাইমারি গ্রোথ মানে হাইট এবং লেন্থ, ঠিক আছে? হাইট বা লেন্থ এইগুলোকে যারা ইনক্রিজ করে, এই গ্রোথগুলোকে আমরা কি বলি? প্রাইমারি গ্রোথ আর কি, ঠিক আছে? এগুলোকে বলা হয় প্রাইমারি গ্রোথ, প্রাথমিক বৃদ্ধি আর কি, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো কে করছে না? তোমার হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু করছে। এবার দেখতে পাচ্ছ যে এগুলো আরেকটা বৈশিষ্ট্য কি না, এগুলো কোষগুলো ছোট হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, কিন্তু নিউক্লিয়াস যেটা সেটা বৃহৎ নিউক্লিয়াস যুক্ত, বুঝতে পারলে? একটা সেলের মধ্যে লার্জ নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। আচ্ছা, ইন্টারসেলুলার স্পেস অনুপস্থিত থাকে, যেহেতু এরা ডিভাইডিং সেল, তো তাহলে দুটো সেলের মাঝখানে যে ফাঁকা স্থান সেটা আমরা দেখতে পাই না, তো এই জন্য ইন্টারসেলুলার স্পেস অনুপস্থিত থাকে। আচ্ছা, তার সাথে দেখো এপিক্যাল মেরিস্টেম, যেটা এপিক্যাল মেরিস্টেম থাকে, এটা আমরা ভাগ করছি আর কি, মেরিস্টেমের টিস্যুটাকে আমরা ভাগ করছি এপিক্যাল, ইন্টারক্যালারি মেরিস্টেম আর ল্যাটারাল মেরিস্টেম, মানে প্রাইমারিলি আমরা তিনটে ভাগে ভাগ করছি। তো দেখো, এপিক্যাল মেরিস্টেম বেসিক্যালি কি হয় না, শীর্ষস্থানে থাকবে, মানে কোথায় থাকবে বলে দেখি, এই যে শাখা কিংবা মূল কিংবা পাতার অগ্রভাগে থাকবে আর কি, ঠিক আছে? আর ইন্টারক্যালারি হচ্ছে কি দেখো, এই যে মানে তোমার হচ্ছে কি ইন্টারনোডে থাকবে এবং পাতার গোড়ায় থাকবে, বা যেটাকে আমরা পিটিওল বলি। আচ্ছা, তার সঙ্গে দেখো ল্যাটারাল মেরিস্টেম, এটা বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ সাইডগুলোতে থাকবে, এবং এরা দেখো সেকেন্ডারি গ্রোথ অর্থাৎ জাইলেম ফ্লোয়েম তৈরি করার জন্য এই ল্যাটারাল মেরিস্টেম কিন্তু পার্টিসিপেট করে। আচ্ছা, এবার বাকি ভাগগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ একটা লিস্ট করে দিয়েছি আমি। আচ্ছা, দেখিয়েই দিই, যখন প্যারালালি আমরা পড়ছি তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে এই যে তোমার মানে মেরিস্টেমেটিক টিস্যুর যে ক্লাসিফিকেশান, যেটা আমরা বললাম পজিশন অনুযায়ী তিনটে ভাগ, একটা এপিক্যাল মেরিস্টেম, একটা ইন্টারক্যালারি আর একটা ল্যাটারাল মেরিস্টেম। এটা কিন্তু পজিশন অনুযায়ী, কোন জায়গায় পজিশন রয়েছে তার উপর ভিত্তি করে তিনটে ভাগ। তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো ফাংশন তাহলে কী রয়েছে এবং তাদের কাজ কি রয়েছে, বাংলা ইংরেজি দুটো ভাষণে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এপিক্যাল মেরিস্টেম তোমরা দেখতে পাচ্ছ যে এটা ফাংশন হচ্ছে ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য প্লান্ট, রুট এবং শুটের টিপে থাকে। ইন্টারক্যালারি তো বললাম আমি, এবং ল্যাটারাল তোমরা বুঝতে পারলে যেটা ভাস্কুলার ক্যাম্বিয়াম বা কোর ক্যাম্বিয়াম তৈরি করছে। আচ্ছা, এবার এই জন্য বলছে দেখো ইনক্রিজড গার্থ অফ দ্য প্লান্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এবার যদি আমরা অরিজিন দেখি, অরিজিন মানে কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, মানে এই যে মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে? মেরিস্টেমেটিক
মেটিক টিস্যু তার হচ্ছে কি তোমার কোন জায়গা থেকে তৈরি হচ্ছে সে অরিজিনের উপর ভিত্তি করে আমরা আবার এটাকে দেখো ভাগ করছি। ঠিক আছে, কি কি না তিনটে ভাগ। একটা দেখো তোমার প্রো মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। তো দেখো প্রো মেরিস্টেমকে বলা হচ্ছে প্রিমোডিয়াল বলা হয়, আর প্রাইমারি মেরিস্টেম সেকেন্ডারি মেরিস্টেম। প্রো মেরিস্টেম বলছে যে এটা আর্লিয়েস্ট সেল ফ্রম ইন দ্য এমব্রায়ো, অর্থাৎ ভ্রূণের প্রাথমিক কলা অন্যান্য মেরিস্টেমের উৎস হিসাবে কাজ করে, কেননা যেহেতু এটা এমব্রায়োর মধ্যে থাকছে, হ্যাঁ ভ্রূণের মধ্যে থাকছে। এবার কি করছে দেখো, বলছে ফর্মস প্রাইমারি মেরিস্টেম, আর এটা টিপ অফ দ্য রুটস এবং শুট অফ দ্য এমব্রায়ো। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রো মেরিস্টেম বা প্রিমোডিয়াল মেরিস্টেম। আর প্রাইমারি মেরিস্টেম তোমরা দেখতে পাচ্ছ যে ডিরাইভড ডাইরেক্টলি ফ্রম দ্য প্রো মেরিস্টেম, এই প্রো মেরিস্টেম থেকে প্রাইমারি মেরিস্টেম তৈরি হচ্ছে, এবং এটা বেসিক্যালি দেখো প্রাইমারি টিস্যুগুলোকে তৈরি করছে। আর যেমন প্রোকেম্বিয়াম, প্রোটোডাম, ঠিক আছে, প্রোকেম্বিয়াম প্রোটোডাম হচ্ছে প্রাইমারি মেরিস্টেম থেকে তৈরি হয়। সেকেন্ডারি মেরিস্টেম যেটা অ্যারাইজেস ফ্রম দ্য পার্মানেন্ট টিস্যু। ওকে, এই সেকেন্ডারি মেরিস্টেম তাহলে পার্মানেন্ট টিস্যু থেকে তৈরি হয় এবং রেসপন্সিবল ফর দ্য সেকেন্ডারি গ্রোথ। ঠিক আছে, অর্থাৎ গাছের যে গৌণ বৃদ্ধি ঘটে না, অর্থাৎ গাছে যে ডায়ামিটারটা ইনক্রিজ করে, অর্থাৎ গাছে যে তোমার প্রস্থ যে বাড়ছে, ঠিক আছে, তার জন্য দায়ীকে এই সেকেন্ডারি মেরিস্টেম। কেন না এটা দেখো কেম্বিয়াম এবং কোর কেম্বিয়াম তৈরি হয়েছে, তাই না? কোর কেম্বিয়াম এবং কেম্বিয়ার আর ফর্ম ফ্রম দ্য সেকেন্ডারি মেরিস্টেম। ওকে, ইট ইজ এরাইজেস ফ্রম দ্য লেটারাল, মানে এরাইজেস লেটারাল ফ্রম দ্য পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, অর্থাৎ পার্মানেন্ট টিস্যু থেকেই সেকেন্ডারি মেরিস্টেম তৈরি হচ্ছে, যেটা সেকেন্ডারি গ্রোথের জন্য দায়ী। কেম্বিয়াম এবং কোর কেম্বিয়াম হচ্ছে এদের উদাহরণ। তাহলে এই তিনটে যে ভাগ বললাম, এটা কিন্তু হচ্ছে কি তোমার মেরিস্টেমেটিক টিস্যুর হচ্ছে কি তোমার অরিজিন কোথা থেকে হচ্ছে তার উপর ভিত্তি করে তিনটে ভাগ। এবার আমরা দেখো ফাংশন, অর্থাৎ এই যে মেরিস্টেমেটিক টিস্যু কাজের উপর ভিত্তি করে আমরা তিনটি ভাগে ভাগ করছি, প্রোটোডাম, প্রোকেম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডাম মানে কি করবে দেখো না, এটা দেখো বলছে গিভ রাইজ টু এপিডার্মিস, অর্থাৎ দেখো এই যে এপিডার্মাল সেল তৈরি করে, এপিডার্মাল কলা। তাহলে এপিডার্মিস তৈরি করছে মানে কি কি হবে দেখো, ফরমেশন অফ দ্য আউটার কভারিং, অর্থাৎ এপিডার্মিস অফ দ্য স্টেম রুট। ঠিক আছে, স্টেম কিংবা রুটের যে বাইরে, রুটের বাইরের এপিডার্মিসকে কি বলা হয় বলো দেখি, কে বলতে পারবে? যে রুটের যে এপিডার্মিস সেটাকে আমরা অ্যাকচুয়ালি বোটানিকের ভাষায় কি বলি? এপিব্লেমা বলি, তাই না? এপিব্লেমা, এপিব্লেমা। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কে তৈরি করছে না, তোমার এই প্রোটোডাম তৈরি করছে, তাই না? তাহলে প্রোটোডাম হচ্ছে কি দেখো এপিব্লেমা এবং হচ্ছে এপিডার্মিস এই জিনিসগুলো তৈরি করছে। ওকে, আচ্ছা প্রোকেম্বিয়াম কি করছে দেখো, প্রোকেম্বিয়াম হচ্ছে দেখো বেসিক্যালি ভাস্কুলার টিস্যু তৈরি করে, তাই না? তাহলে প্রোকেম্বিয়াম ইজ এ ফাংশনাল পার্ট অফ দ্য প্ল্যান্টস টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু দ্যাট ক্যান ফর্ম দ্য ভাস্কুলার টিস্যু। কি কি ফর্ম করছে দেখো, জাইলেম ফ্লোয়েম। আচ্ছা তাহলে দেখো, তাহলে এপিডার্মাল সেল হয়ে গেল, ভাস্কুলার বান্ডিল হয়ে গেল, বাকি যে জিনিসগুলো থাকছে সেগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম তৈরি করছে। বাকি কি থাকবে? বাকি থাকবে কি, তাহলে কোর্টেক্স থাকবে, অ্যান্ডোডার্মিস থাকবে, হাইপোডার্মিস থাকবে, পেরিসাইকেল থাকবে, তারপরে পিট থাকবে, তাই না? এই দেখো, তাহলে কি কি থাকলো বাকি, মানে তোমার এপিডার্মিস এবং জাইলেম ফ্লোয়েম বাদ দিয়ে বাকি যে সমস্ত অংশ সেগুলোকে তৈরি করছে কি গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা। এটাকে বাংলায় কি বলা হয়? ভূমিভাজক কলা। যারা বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সানে রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে। তাহলে এটা বেসিক্যালি কি হয় না, তোমার যে ভাস্কুলার বান্ডিল এবং এপিডার্মিস বাদ দিয়ে বাকি যে সমস্ত গঠন সেগুলো কিন্তু এই গ্রাউন্ড মেরিস্টেম থেকেই তৈরি হয়। তো অবভিয়াসলি তাহলে এদের কাজ কি হবে, তাহলে স্টোরেজ করা, সাপোর্ট করা। আর এটা কি দিয়ে তৈরি হচ্ছে দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত হয়। ঠিক আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো নিয়ে তৈরি হয়। ওকে, তাহলে আপাতত আমরা দেখলাম যে এই যে তোমার মেরিস্টেমেটিক টিস্যু, এটাকে আমরা পজিশনের উপর ভিত্তি করে, অরিজিনের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে আমরা তিনটি ভাগে আমরা ভাগ দেখলাম। ঠিক আছে, চলো এবার দেখো, এবার আমরা আগের জায়গায় ফিরে যাই। তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে, যে এই যে ভালো করে লক্ষ্য করো এখানে, তাহলে আমরা এপিক্যাল মেরিস্টেম মানে মেরিস্টেমেটিক টিস্যুটা আমরা কমপ্লিট করলাম। এবার দেখো পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যুর অন্য নাম হচ্ছে দেখো স্থায়ী কলা। তো এটা তোমরা জানো যে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, হ্যাঁ, কোষ গঠন এবং কাজ নির্ধারণ করে। আর এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা সিম্পল পার্মানেন্ট, একটা আছে তোমার এই যে কমপ্লেক্স পার্মানেন্ট। ঠিক আছে, সিম্পল আর কমপ্লেক্স। সিম্পল মানে তোমরা জানো যে প্যারেনকাইমা একটা হয়, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তাই না? এই তিনটি ভাগকে আমরা কি বলি? সিম্পল পার্মানেন্ট টিস্যু। খুব সংক্ষেপে আমি বলে দিয়েছি এখানে
যে যেটা প্যারেনকাইমা জীবিত পাতলা প্রাচীর বিশিষ্ট, খাদ্য সংরক্ষণ করে, ফটোসিনথেসিসে সাহায্য করে। তোমরা নিশ্চয়ই এর আবার অনেকগুলো নাম জানো তোমরা, যেমন হচ্ছে কি তোমার এরেনকাইমা, প্রোসেনকাইমা, তাই না, ইডিওব্লাস্ট, বা তোমার হচ্ছে কি ক্লোরেনকাইমা, এরকম অনেকগুলো ভাগ আছে। তোমরা জানো যে এদের কাজের উপর ভিত্তি করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসে ভাগ করা হয়। আচ্ছা, এবার দেখো যেটা কোলেনকাইমা, এটা তুলনামূলকভাবে দেখো কোণের কাছে ঘন সেলুলোজ জমা হয়ে গিয়ে নমনীয়তা প্রদান করে। আর যেটা স্ক্লেরেনকাইমা, এটা বলছে দেখো মৃত ঘন লিগনিন প্রাচীরযুক্ত, শক্তি এবং কাঠিন্য প্রদান করে, মানে মেকানিক্যাল স্ট্রেংথ। এই মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করছে কে না, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, চলো এবার কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তোমরা সবাই জানো যে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর আন্ডারে দুটো জিনিস থাকে, একটা থাকে জাইলেম, একটা ফ্লোয়েম থাকবে। তো জাইলেম হচ্ছে কি জল আর খনিজ লবণ পরিবহন করে, এর আন্ডারে থাকে ট্রাকিয়া বা ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমের আন্ডারে কি করে এরা না, খাদ্য পরিবহন করে, এটা সিপ টিউব, ক্যাম্পেনিয়ান সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, এই চারটি উপাদান নিয়ে গঠিত হয়। ঠিক আছে, এবার তোমরা তোমাদের যারা বিশেষ করে বটানি নয়, যারা জুলজি কিংবা ফিজিওলজি কিংবা নিউট্রিশন বা মাইক্রোবায়োলজি বা আদার সাবজেক্ট যারা রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা একবার তোমরা এই জিনিসটা একটু বুঝে নাও ভালো করে, কারণ এই জিনিসটা তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট যারা বটানি আছে তারা ভালো করে বুঝতে পারবে। যদি আমরা একটি রুট কিংবা স্টেম কিংবা লিফ, সেটা মনোকোড হতে পারে কিংবা ডাইকোড হতে পারে, তাকে যদি আমরা ট্রান্সভার্স সেকশন করি, তাহলে বাইরে থেকে ভেতরের পর্যন্ত যে যে লেয়ারগুলো থাকে, সেই লেয়ারগুলোর যদি আমরা টাইপসগুলো দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখো একটা ডাইকোড রুটকে দেখো টিএস করা হয়েছে, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থাকছে এপিডার্মিস, তারপর হচ্ছে কি তোমার বলতে পারো কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডিল। ঠিক আছে, এবং সেই ভাস্কুলার বান্ডিলটা মানে জাইলেম ফ্লেম থাকবে। তো জাইলেম ফ্লেমের আবার দেখো টাইপস বলে দেওয়া হয়েছে, মানে ভাস্কুলার বান্ডিলের টাইপস কি, রেডিয়াল হয় এবং এক্সার্ক হয়। আমাকে কেউ বলে দেখি যে এক্সার্ক মানে কি, তাই না, এক্সার্ক মানে কি? তোমরা জানো যে জাইলেমের দুটো ভাগ থাকে, এটা প্রোটোজাইলেম, এটা হচ্ছে তোমার মেটাজাইলেম। তাহলে এই যে এক্সার্ক বলছে, এক্সার্ক মানে কি? তাহলে এক্সার্ক মানে যখন প্রোটোজাইলেমটা হচ্ছে কি তোমার বাইরের দিকে থাকবে, এটা হচ্ছে প্রোটোজাইলেমটা হচ্ছে আউটার থাকবে, আউটারের দিকে, আর মেটাজাইলেমটা হচ্ছে থাকবে ইনার সাইডে, তাই তো? আমি ঠিক বললাম তো? তাহলে যখন হচ্ছে কি প্রোটোজাইলেমটা থাকবে বাইরের দিকে, আর হচ্ছে কি তোমার মেটাজাইলেম থাকবে ভেতরের সাইডের দিকে, সেই ওরিয়েন্টেশন অফ দ্য জাইলেমকে বলা হয় তোমার হচ্ছে এক্সার্ক বলা হয়। তখন তাকে কি বলা হয়? এক্সার্ক বলা হয়। দেখো সবাই যদি বুঝতে না পারো বলবে কিন্তু, ঠিক আছে। আর রেডিয়াল মানে কি বলেছিলাম? রেডিয়াল মানে কেমন হয়েছিল বলেছিলাম? রেডিয়াল মানে যেহেতু এটা ডাইকোড রুটস, তাহলে কি হবে? অল্টারনেট করে থাকবে, তাই না? জাইলেম ফ্লেম আলাদা আলাদা করে থাকবে, তাই তো? একদম, মানে এই কালকে তো মনে বললাম, তাই না? কালকেই তো মনে হয় বললাম, তাই না? কালকেই তো তোমাদেরকে মনে হয় বললাম। আচ্ছা, আর একটা বলে দিই তোমাদেরকে, কালকে যেটা আমরা পড়লাম, মানে কালকে যে 3টে মডেল কোয়েশ্চেন পেপার আমরা সলভ করলাম, ঠিক আছে, তো সেক্ষেত্রে কালকে না একটা সমস্যা হয়েছে, ভয়েসটা হচ্ছে কোনো কারণে রেকর্ডেড হয়নি। ভয়েস মানে ভিডিওটা রেকর্ডেড হয়েছে কিন্তু ভয়েসটা রেকর্ডেড হয়নি। তো যার কারণে যখন আমি পাঠাতে গেছি, ঠিক আছে, তখন হচ্ছে কি একটু সমস্যা হয়ে গেছে, বুঝতে পারলে? তখন দেখলাম যে ভিডিওটার হচ্ছে মানে ভয়েসটা নেই। তো এই জন্য তোমাদেরকে আমি আর পাঠাইনি, কারণ পাঠালে তোমরা আবার বলবে যে স্যার সাউন্ড কোথায়, তাই না? তো সেক্ষেত্রে এই জন্য একটু আজকেরটা ম্যানেজ করে নাও। আমি চেষ্টা করছি ওটাকে আবার না হয় ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো আর কি, ঠিক আছে? আর কিছু করার নেই। আবার এমন হয়েছে টিচমিন্টেও রেকর্ডেড হওয়ার কথা, সেখানেও এখনও পর্যন্ত আপডেট আসেনি। আমি তাও ওদের সাথে যোগাযোগ করলাম, বাট এখনও তারা বলছে যে চলে আসবে, ঠিক আছে, কিন্তু এখনও আসেনি। ওখানে যদি চলে আসে তাহলে তোমরা পেয়ে যাবে, না হলে আমাকে আবার ওটা বানিয়ে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো একটু তোমরা কোঅপারেট করো, টেকনিক্যাল প্রবলেম থাকলে তো কিছু করার নেই। আমি তো কালকে দেখো এখানে যেমন রেকর্ডিং চলছে, কালকেও সেরকম রেকর্ডিং চলছিল, কিন্তু কোনো কারণে এই যে সাউন্ডের সমস্যার কারণে যেটা আমি ঠিক করলাম, কিন্তু কোনো কারণে ওটা আমি বাই ডিফল্ট হচ্ছে কি তোমার ডিভাইসটাকে চেঞ্জ করতে ভুলে গেছি, যেটাতে সাউন্ড রেকর্ডিংটা চলছে। তো ওতেই হচ্ছে কি এই জিনিসগুলো একটু তোমরা ম্যানেজ করে নাও। উত্তরপত্র তো সবাই পেয়ে গেছো তোমরা, বাকি যদি হচ্ছে কি ভিডিওটা লাগে আমাকে একটু টাইম দাও, আমি আবার বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? আমি গ্রুপে বলে দিতে পারতাম, আমি ওয়েট করছিলাম যদি টিচমিন্টে চলে আসে তাহলে লিঙ্কটা দিয়ে দেবো, বাট এখনও পর্যন্ত আপডেট আসেনি, বুঝতে পেরেছো তো?
যাই হোক, তাহলে তোমরা ভালো করেই তাহলে বুঝতে পারলে। তাহলে এখানে আমরা যদি ডাইকোটের রুটস দেখি, তাহলে এপিব্লেমা বা এপিডার্মিস বলতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর কোর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডিল, এবং তারপরে হচ্ছে কি থাকবে, ভাস্কুলার বান্ডিলের পরে পিথ থাকবে, পিথ। ঠিক আছে, ভাস্কুলার বান্ডিল পরে কি থাকবে, পিথ বা মজ্জা, তাই না? একদম সেন্টারে থাকবে পিথ বা মজ্জা থাকবে। হ্যাঁ, সেটা পড়ে আসছি আমি, ক্যাসপিডিয়ান ট্রিপের কথা পড়ে আসছি। ঠিক আছে, কালকেও তো আমরা পড়লাম যে এই এন্ডোডার্মিসে একটা লেয়ার তৈরি হবে, সেটা ক্যাসপিডিয়ান ট্রিপ। যাই হোক, দেখো যেমন হচ্ছে কি পি এবং বিন। আচ্ছা, এবার যদি মনোকোট রুটস দেখি আমরা, তাহলে কি দেখতে পাবে না, বলছে দেখো সিমিলার টু দ্য ডাইকোট বাট দ্য উইথ দ্য মোর জাইলেম অ্যান্ড ফ্লেম বান্ডেলস। ঠিক আছে, অর্থাৎ মনোকোডের সাথে ডাইকোডের রুটের মধ্যে পার্থক্য কি না, শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে যে ভাস্কুলার বান্ডিল থাকবে, মোর জাইলেম অ্যান্ড ফ্লেম বান্ডেলস। ঠিক আছে, মানে এবং সেগুলো হচ্ছে কি থাকবে বলে দেখি, এবং সেগুলো হচ্ছে কি বেশি পরিমাণে থাকবে, জাইলেম ফ্লেমটা হচ্ছে কি বেশি পরিমাণে থাকবে। তো এই জন্য বলছে যে মোর জাইলেম অ্যান্ড ফ্লেম বান্ডেলস। ঠিক আছে, যেটাকে আমরা পলিয়ার্ক বলি। একদম ঠিক বলেছো, পলিয়ার্ক কন্ডিশনে থাকবে। ঠিক আছে, একদম ঠিক বলেছি, পলিয়ার্ক কন্ডিশনে থাকবে। ঠিক আছে, চলো মোর দেন 6, একদম মোর দেন 6। এই তো তোমরা তো সব শিখে যাচ্ছ। যে দেখো এবার দেখো মেজ বা গ্রেস ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাবে। আচ্ছা, ডাইকোট যদি স্টেম তোমরা দেখো, তাহলে কি দেখতে পাবে, তাহলে ডাইকোটের স্টেম হচ্ছে দেখো এপিডার্মিস, তারপর কোর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডিল। এখানে দেখো ভালো করে দেখে নাও, তাহলে রুটের সাথে স্টেমের ভাস্কুলার বান্ডিলের পার্থক্য কোথায়, ওটা ছিল হচ্ছে রেডিয়াল, এটা কনজয়েন্ট, তাই না? তার পাশে দেখো কোলেটারাল এবং ওপেন। মনে আছে তো, যদি আমরা এটাকে ছবিতে দেখাই, তোমরা নিশ্চয়ই জানো যে এইরকম ফরমেশনে ছিল না, এইরকম ফরমেশনে থাকে। তো এখানে কি হয় না, জাইলেম ফ্লেম একসাথেই থাকে, তাই না? জাইলেম ফ্লেম একসাথেই থাকে, জাইলেম ফ্লেম কি থাকে, একসাথে থাকে। মাঝখানে থাকবে কি না, কেম্বিয়াম থাকবে, এই জন্য ওপেন। এখানে ভিতরে থাকবে জাইলেম, বাইরে থাকবে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, তাই না? তো এই জন্য এটাকে বলা হচ্ছে কনজয়েন্ট, কোলেটারাল এবং হচ্ছে কি তোমার ওপেন। ওপেন কেন, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কি থাকবে না তোমার ওই একদম। আর জাইলেমের ওরিয়েন্টেশন কেমন হয়, একদম। তাহলে এন্ডার্ক হবে, আগেটা এক্সার্ক ছিল, এন্ডার্ক। এন্ডার্ক মানে কি বলা হয়, এন্ডার্ক মানে উল্টোটা। এন্ডার্ক মানে কি, এন্ডার্ক মানে যদি আউটারে দেখি আমরা, আউটার আর ইনার। আগেরটা আউটারে ছিল কি, আউটারে ছিল হচ্ছে কি তোমার মেটাজাইলেম, এই তোমার হচ্ছে কি আউটারে কি ছিল থাকবে, আউটারে ছিল কি, এই যে একটু আগে দেখালাম তোমাদেরকে, যে যদি হচ্ছে কি তোমার এই যে এখানে কোথায় গেল, এই যে আউটারে ছিল হচ্ছে কি তোমার প্রোটোজাইলেম, আউটারে প্রোটোজাইলেম, তাহলে আউটারে এটা হয়ে যাবে কি মেটাজাইলেম হয়ে যাবে, মেটাজাইলেম, আর ইনার হয়ে যাবে প্রোটোজাইলেম, উল্টোটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই কালিটা দেখতে পাচ্ছ তো, এই যে কালিটা গ্রিনটা দেখতে পাচ্ছ তো, গ্রিন কালারটা দেখা যাচ্ছে তো। তাহলে আউটারে মেটাজাইলেম হবে আর ইনারে হচ্ছে প্রোটোজাইলেম হবে, এন্ডার। ঠিক আছে, এন্ডার। দেখো এই যে জিনিসগুলো শিখছো না, এইগুলোই পরীক্ষায় আসে, এবং আমি শিওর যারা ক্লাস করছো, যারা মন দিয়ে শুনছো না, তারাই কিন্তু ভুল করে আসবে, ভুল করে আসবে, কারণ এই জিনিসগুলো না কনফিউজিং। যখন তোমাকে পরীক্ষায় দিবে তুমি ভুল করে আসবে, তাই না? এই জন্য ভালো করে তোমাদেরকে কিন্তু শিখে নিতে হবে, তাই না? ভালো করে শিখে নিতে মানে বুঝে নিতে হবে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে মূলের ক্ষেত্রে দেখলে তোমরা কি বললাম, মূলের ক্ষেত্রে হচ্ছে কি তোমার কেমন হয়, এক্সার্ক, আর কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে কি বললাম, এন্ডার্ক। এন্ডার্ক মানে আউটারের দিকে থাকবে মেটাজাইলেম আর ইনারের দিকে থাকবে প্রোটোজাইলেম। আর এক্সার্কের ক্ষেত্রে বললাম কি, আউটারের দিকে থাকবে তোমার হচ্ছে কি প্রোটোজাইলেম আর ইনারের দিকে থাকবে মেটাজাইলেম। ওকে, তাহলে এই জিনিসগুলো ভালো করে বুঝে নাও। ওকে, রেকর্ডেড ভিডিওর ঝামেলা দেখে দেখে আজ অনেক বেশি অ্যাটেন্ডেন্স। আচ্ছা, না আজকে SLST 9-10 তো এখানে সবাই থাকবে আর কি। ঠিক আছে, আর বিশেষত তোমাদেরকে আমি বলেছিলাম লাইভ ক্লাসটা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। দেখো সারাদিন তোমরা যে যাই করো না কেন, 9:30 থেকে 12:30 ক্লাস হচ্ছে 3 ঘন্টা করা যায়, তাই তো? কটা হচ্ছে 3 ঘন্টা তো, 9:30 মানে 10:30, 11:30, 12:30, 3 ঘন্টা। হ্যাঁ, তাহলে 3 ঘন্টা ক্লাসটা হচ্ছে কি করা যায়। যদি তোমরা হচ্ছে কি দেখো আর বেশি দিন তো নেই, যদি আমরা ভালো করে দেখি আর 30-31 দিন মতন আছে, তো 31 দিন মতন হচ্ছে কি ঠিকঠাক করে তো পড়াশোনা করা যায়। আমরা তো একদিনও তো তোমাদেরকে ক্লাস গ্যাপ দিচ্ছি না, প্রত্যেক দিন করাচ্ছি 3 ঘন্টা করে, তো তুমি তোমার নিজের পড়াশোনার জন্য তো কাজে লাগাতে পারো, তাই না? আবার টাকা দিয়ে পড়ছো, এমনি তো পড়ছো না যে ফ্রি ক্লাস হচ্ছে আমি এলাম না এলাম নাই,
তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা দেখে নিতে মানে পড়তে পারো। লাইভ ক্লাসে পড়ার মজাটাই আলাদা, মানে সবসময় চেষ্টা করবে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করে পড়ে নেওয়ার। রেকর্ডেড ক্লাস তুমি হচ্ছে কি ওই পেশেন্ট বা ওই কনসেন্ট্রেশন তোমার থাকে না, ঠিক আছে? দেখো আমরাও তো পড়াশোনা করেছি, মানে এমন নয় যে হঠাৎ করে পড়ানো শুরু করছি, আমাদেরও পড়তে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, ঠিক আছে? সেই অভিজ্ঞতা থেকেই বলছি। লাইভ ক্লাসে পড়া যতটা হচ্ছে কি হয়, রেকর্ডেড ক্লাসে ততটা হয় না, ঠিক আছে? আমি যা কিছু বলছি আমি অভিজ্ঞতা থেকেই বলছি, ঠিক আছে? এবার দেখো ভালো করে দেখো। এবার হচ্ছে কি যদি আমরা মনোকোটের স্টেম দেখি, তাহলে মনোকোটের স্টেমের ক্ষেত্রে দেখো ভালো করে, স্ক্লেটার ভাস্কুলার বান্ডিল হবে, মানে ভাস্কুলার বান্ডিলগুলো স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর অবভিয়াসলি কোনো ক্যাম্বিয়াম থাকবে না। এই জন্য ক্যাম্বিয়াম না থাকলে নো সেকেন্ডারি গ্রোথ, কোনো সেকেন্ডারি গ্রোথ হবে না, তাই না? গৌণ বৃদ্ধি আমরা দেখতে পাবো না, ক্যাম্বিয়াম থাকে না, আর ভাস্কুলার বান্ডিলগুলো স্ক্লেটার মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না? ছড়িয়ে ছিটিয়ে থাকে। এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে কি তোমার মেজ মানে ভুট্টা, গ্রাস মানে যারা আছে মনোকোট আর কি, এরা হচ্ছে কি তোমার বেসিক্যালি কি হয় না, তোমার হচ্ছে কি মনোকোটের ক্ষেত্রে হবে একদম ক্লোজড। কেন ক্লোজড? যেহেতু হচ্ছে কি তোমরা দেখলে যে ক্যাম্বিয়াম থাকে না। আচ্ছা, এবার লিফের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। যদি আমরা ডাইকোট আর মনোকোটের লিফের মধ্যে যদি আমরা ডিস্টিংগুইশ করি, তোমরা ভালো করেই জানো যে ডাইকোটের লিফটাকে আমরা বলি ডোরসিভেন্ট্রাল, আর মনোকোটটাকে আমরা বলি আইসোবাইলেটারাল। হোয়াই ডোরসিভেন্ট্রাল, হোয়াই আইসোবাইলেটারাল? বিকজ ডাইকোটের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে আপারের সাইডে হচ্ছে কি তোমার আপার এপিডার্মিসের দিকে থাকবে পেলিসেড প্যারেনকাইমা, আর নিচের দিকে থাকবে স্পঞ্জি প্যারেনকাইমা। শুধু এটা নয়, তোমরা জানো ডাইকোটের ক্ষেত্রে যেটা হচ্ছে কি তোমার ওই কি বলি গো, স্টোমাটা কোথায় থাকবে না? স্টোমাটাটা লোয়ার সারফেসে থাকবে, লোয়ার সারফেসে মানে লোয়ার লিবলেটে আর কি, লোয়ার সারফেস বা লোয়ার লিবলেটের দিকে থাকবে, আপারের দিকে থাকে না, তাই না? তো এই দুটো কারণে উই কনসিডার্ড ডাইকোট লিপ এজ এ ডোরসিভেন্ট্রাল লিপ। ওকে, উই কনসিডার ডাইকোট লিপ এজ এ ডোরসিভেন্ট্রাল লিপস। ডোরসিভেন্ট্রাল মানে ডোরসাল সাইড এবং ভেন্ট্রাল সাইড দুটো থাকবে, ঠিক আছে? যে ডোরসাল সাইড এবং ভেন্ট্রাল সাইড। কেন না? আপার পেলিসেড মানে আপারের সাইডে থাকবে, আপার দিকে থাকবে পেলিসেড পেরেনকাইমা, লোয়ার সাইডে থাকবে স্পঞ্জি পেরেনকাইমা, তাই না? আপার সাইডে হচ্ছে কি কোনোভাবে তোমার স্টোমাটা থাকবে না, লোয়ার সাইডে সারফেসে হচ্ছে বা লোয়ার লিবলেটে আমরা কি দেখতে পাবো না, আমরা স্টোমাটা দেখতে পাবো। তো এই কারণে আমরা বলছি যে ডোরসিভেন্ট্রাল লিপ ইন দ্য ডাইকোট প্লান্টস, ঠিক আছে? বা ডাইকোট প্লান্টের লিপসের ক্ষেত্রে। ঠিক উল্টোর দিকে আমরা যদি মনোকোটের ক্ষেত্রে দেখি, তাহলে এটাকে আমরা কি বলবো? আইসোবাইলেটারাল। আইসোবাইলেটারাল মানে হচ্ছে সমাঙ্কপৃষ্ঠীয়, ঠিক আছে? বাংলায় যদি আমরা গোদা বাংলায় যদি বলি, ঠিক আছে, তাহলে ডোরসিভেন্ট্রাল মানে হচ্ছে বিষমপৃষ্ঠীয়, আমি লিখে দিচ্ছি এখানে বিষমপৃষ্ঠীয়। আর যদি হচ্ছে কি আমরা এখানে আইসোবাইলেটারের বাংলা মানে করি, তাহলে সমাঙ্কপৃষ্ঠীয়, সমাঙ্কপৃষ্ঠীয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো এখানে দেখো বোথ সারফেস সিমিলার। কি সিমিলার না? এর আপার এপিডার্মিস আর লোয়ার এপিডার্মিস দুটোতেই কি থাকবে না? স্পঞ্জি পেরেনকাইমা থাকবে। স্পঞ্জি তোমরা জানো ওভাল কিংবা রাউন্ড শেপেড পেরেনকাইমা, তাই না? এটা ওভাল কিংবা রাউন্ড শেপেড হয়, তাই না? রাউন্ড শেপেড হয়। আর যেটা পেলিসেড হয় সেটা হচ্ছে কি হয়? রোড শেপেড হয়, রোডের মতন দেখতে হবে, এইভাবে হবে, তাই না? তো এই এবং আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে কি বোথ সারফেস বা বোথ লিফটেড কন্টেইন দ্য স্টোমাটা, তাই না? এদের বোথ সারফেসে কি থাকবে? বোথ সারফেসে স্টোমাটা থাকবে, দুটো সারফেসে স্টোমাটা থাকবে। তো এই দুটো কারণে আমরা বলতে পারি যে আইসোবাইলেটারাল লিপ যেটা হয় সেটা হচ্ছে কি তোমার মনোকোটের ক্ষেত্রে দেখতে পাই, ডোরসিভেন্ট্রাল লিপটা আমরা ডাইকোটের ক্ষেত্রে দেখতে পাই। চলো সবাই, আর আরেকটা জিনিস কি, এদের যে এই যে ডাইকোটের ক্ষেত্রে তোমার হচ্ছে লিফের যে ভাস্কুলার বান্ডিল জাইলেমটা কেমন হয়? মেসার্ক, ঠিক আছে? মেসার্ক জাইলেমটা কেমন হবে? এদের জাইলেমের ওরিয়েন্টেশনটা হবে কি মেসার্ক। মেসার্ক কাকে বলে? মেসার্ক কাকে বলে তোমরা জানো? মেসার্ক, হোয়াট ইজ মেসার্ক? যখন হচ্ছে কি প্রোটোজাইলেম মেটাজাইলেমকে সারাউন্ডেড করে থাকবে, তাই না? প্রোটোজাইলেম ইজ সারাউন্ডেড বাই দ্য মেটাজাইলেম। তো সেক্ষেত্রে তখন তাকে আমরা কি বলবো? মেসার্ক বলবো। তাহলে দেখো, তাহলে আমরা তিনটি পড়লাম। একটা দেখো, একটা পড়লাম আমরা এক্সার্ক যেটা হচ্ছে রুটে, এন্ডার স্টেমে, মেসার্ক লিফে, ঠিক আছে? তিনটে জিনিস মনে থাকবে, তিনটে জিনিস তোমাদের মনে থাকবে, মনে থাকবে? পড়া আসবে কিন্তু, ঠিক আছে? আর ভেনেশান তো জানো তোমরা, ভেনেশান তো হচ্ছে কি মনোকোটের ক্ষেত্রে তোমরা জানো এটা হচ্ছে কি তোমার সমান্তরাল, ঠিক আছে?
আর যেটা হচ্ছে কি তোমার ডরসি ভেন্ট্রাল বা ডাইকোটের ক্ষেত্রে রেটিকুলেটেড ভেনেশন। এগুলো রিভিশন ক্লাসে বলা পাপ, তাই না? কারণ রিভিশন ক্লাসে যতটুকু টাইম আমাদের কাজে লাগানো সেটা ভালো জিনিস বলবো, যেগুলো কাজে লাগবে। এগুলো বাচ্চারাও পারে, তাই না? যারা ক্লাস 5-6-এ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করলে, ক্লাস 5-6-এ কেন, এখন ক্লাস 4-5-এ যারা পড়ে তাদেরকে বললে তারা বলে দেবে মনোকোড লিভস ভেনেশন ইজ দ্য প্যারালাল ভেনেশন, ডাইকোড ভেনেশন ইজ দ্য রেটিকুলেটেড ভেনেশন, সবাই জানে। ওকে, চলো এবার দেখো তাহলে আমরা কোশ্চেনটা দেখে নিই। তো বলছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট কোলেনকাইমা। কোলেনকাইমার সম্বন্ধে কিছু স্টেটমেন্ট বলেছে, ভালো কথা। কি স্টেটমেন্ট বলেছে? ইট ইজ লিভিং, বলছে এটা জীবিত। আচ্ছা, ইট প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি টু দ্য প্লান্ট সেল। আচ্ছা, ইট হ্যাজ লিগনিফাইড ওয়াল, হুইচ দ্য ফলোয়িং আর দ্য কারেক্ট। তাহলে তিনটে স্টেটমেন্ট বলেছে, যে একটা বলেছে যে তোমার এটা লিভিং। আচ্ছা, এবার বলছে ইট প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি টু দ্য প্লান্টস, আর ইট হ্যাজ দ্য লিগনিফাইড। কোলেনকাইমা আমরা পড়লাম না, তাহলে আমরা এখানে এ বি দুটোর সাথে যাব, কারণ দুটোই ঠিক আছে। তাহলে অপশান এ যারা বলছো তারাই ঠিক বলছো। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কেমন? অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কেমন? চলো কোশ্চেন নাম্বার 2 বলছে দেখো, নিচের কোনটি জাইলেমের উপাদান? এটা কোনো কোশ্চেন হলো? তাই দেখো এখানে ট্রাকিড হবে, ভেসেল হবে, তাই না? তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো, এবার বলছে যে ম্যাচ দ্য টিস্যু টাইপস উইথ দ্য কারেক্ট ফাংশন। ঠিক আছে, কি কি দিয়েছে দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। এটা ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, এটা ঠিক আছে, কারণ এটা পরীক্ষায় আসার মতন হতে পারে। তাহলে দেখতে পাচ্ছ এটা উত্তর কি হবে? তাহলে প্যারেনকাইমা হচ্ছে স্টোরেজ অ্যান্ড ফটোসিনথেসিস, কোলেনকাইমা যেটা হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট ইন দ্য ইয়ং পার্টস, স্ক্লেরেনকাইমা রিজিডিটি ইন দ্য ম্যাচিওর পার্টস। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাচড করা আছে একদম একদম। চলো কোশ্চেন নেক্সট বলেছে কি, ইন ডাইকোট স্টেম ভাস্কুলার বান্ডিল আর ড্যাশ। তাহলে স্টেম বলেছে, স্টেমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? স্টেমের ক্ষেত্রে হচ্ছে কি ভাস্কুলার বান্ডিলটা কি বলেছিলাম? তাহলে রেডিয়াল তো হবে না, রুটের ক্ষেত্রে রেডিয়াল বলেছিলাম। তাহলে দেখো পড়ে থাকলো কনজয়েন্ট, কনজয়েন্ট মানে এখানে ডাইকোট বলেছে মানে ওপেন হবে, ক্লোজড হবে না। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এবার আমরা একটা ভালো জিনিস পড়বো। ভালো জিনিস বলতে কিছু থিওরি রয়েছে বা তোমার হচ্ছে কিছু ইনভেনশন রয়েছে। তো সেই ইনভেনশনগুলো হচ্ছে কি কারা করেছিল এবং তারা কি কোনটার উপর ভিত্তি করে করা হয়েছিল, সেই জিনিসগুলো আমরা দেখব। তো দেখো ভালো করে দেখো, দেখো প্রথম বলছে দেখো হিস্টোজেন থিওরি। হিস্টোজেন থিওরি দেখো 1868 সালে হেনস্টেইন বলে একজন সায়েন্টিস্ট তিনি প্রপোজ করলেন। ঠিক আছে, তো ওনার কথা অনুযায়ী তিনি এই যে হিস্টোজেন থিওরি আছে দেখো, শুট এপিক্যাল মেরিস্টেম। ঠিক আছে, হিস্টোজেন থিওরি কার উপরে ভিত্তি করে? শুট এপিক্যাল মেরিস্টেম, মেরিস্টেম, কেমন? তাহলে শুট এপিক্যাল মেরিস্টেমের উপর যে থিওরি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তোমার হিস্টোজেন থিওরি। এবারে তিনি বললেন যে তিনটে লেয়ার থাকে। কি কি থাকে? বলছে যে ডার্মাটোজেন, পেরিব্লেম, প্লিরোম। ঠিক আছে, তিনি বললেন যে তিনটে লেয়ার তৈরি হয় যখন এপিক্যাল মেরিস্টেম ডেভেলপমেন্ট করে। তো ডিউরিং দ্য এপিক্যাল মেরিস্টেম ডেভেলপমেন্ট 3 রিজিয়ন তৈরি হয়, একটা ডার্মাটোজেন, পেরিব্লেম, প্লিরোম। ডার্মাটোজেন থেকে এপিডার্মিস তৈরি হয়, পেরিব্লেম থেকে কর্টেক্স তৈরি হয়, আর প্লিরোম থেকে কি তৈরি হয়? স্টিলি। স্টিলি কি জিনিস জানো তো তোমরা? স্টিলি কি জিনিস জানো, তাই না? হোয়াট ইজ স্টিলি? স্টিলি মানে কি কি থাকবে? তার মধ্যে পিত থাকবে, তার মধ্যে ভাস্কুলার বান্ডিল থাকবে, তার মধ্যে হচ্ছে কি তোমার পেরিসাইকেল থাকবে, এবং হচ্ছে কি তোমার এন্ডোডার্মিস থাকবে। তাহলে এইগুলোকে নিয়ে হচ্ছে কি একটা স্টিলি তৈরি হয়, তাই তো? তো সেই স্টিলি তৈরি হচ্ছে প্লিরোম থেকে, এপিডার্মিস তৈরি হচ্ছে তোমার ডার্মাটোজেন থেকে, পেরিব্লেম থেকে তৈরি হচ্ছে কি কর্টেক্স। চলো এবারে দেখো, এবারে হচ্ছে পরবর্তী যে থিওরি সেটা কি না, টিউনিকা কর্পাস থিওরি। এটাও কিন্তু এপিক্যাল মেরিস্টেম। দেখো মেরিস্টেম হ্যাজ 2 রিজিয়ন, একটা টিউনিকা আর একটা হচ্ছে কর্পাস। টিউনিকা বলছে দেখো আউটার লেয়ারটাকে বলা হচ্ছে, আর কর্পাসটা হচ্ছে কি ইনার লেয়ারটাকে বলা হচ্ছে। তো টিউনিকা দেখো এন্টিক্লিনাল ডিভিশন করে,
আর যেটা ইনার মাস যেটা আছে তোমার কর্পাস, সেটা দেখো পেরিক্লিনাল ডিভিশন করে, ঠিক আছে, দিয়ে তৈরি করে কি না ওই এপিক্যাল মেরিস্টেম যে পার্টগুলো সেগুলো তৈরি করে। আচ্ছা, এটা তাহলে কে দিয়েছেন? টিউনিকা কর্পাস স্কিমিড। 1924-এ স্কিমিড বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই টিউনিকা কর্পাস থিওরিটাকে ইন্ট্রোডিউস করেছেন। আচ্ছা, নেক্সট দেখো এপিক্যাল সেল থিওরি। এপিক্যাল সেল থিওরি প্রপোজড বাই এপিক্যাল সেল থিওরি দেখো নাগেলি 1858-এ তিনি বললেন যে তোমরা যা যা বলছো সেগুলো আমি মনে করি না। তিনি বলছেন যে আমি যেটা বলছি সেটা ঠিক। তিনি কি বললেন? এ সিঙ্গেল এপিক্যাল সেল উইথ 3 কাটিং ফেসেস কন্ট্রোলস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য শুট এপেক্স, ঠিক আছে। যদিও এটা কিন্তু লোয়ার হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে প্রযোজ্য, লোয়ার প্ল্যান্ট গ্রুপসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, সবার ক্ষেত্রে নয়। তো কি দেখো এখানে ফার্ন এবং এলগি, ঠিক আছে, এদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ শীর্ষে একটি কোষ থাকে যা 3 দিকে বিভাজন করে নতুন কলা সৃষ্টি করে। ওই যে একটি কোষ থাকে, সেই একটিকে বলা হচ্ছে এপিক্যাল সেল থিওরি, ঠিক আছে। এটা কে করেছেন? নাগেলি 1858। আচ্ছা, কর্পার কাপ্পের থিওরিতে কি বলছে দেখো, স্কুপ বলে একজন সায়েন্টিস্ট 1917-তে তিনি বলেন যে এটা কিন্তু রুট এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে, এটা শুধু রুট এপিক্যাল মেরিস্টেম মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। তো দুটো লেয়ারে ভাগ রয়েছে, এটা কর্পার, এটা কাপ্পে। কর্পারটা বডি তৈরি করছে, কাপ্পেটা দেখো কেপ, বেসড অন দ্য প্ল্যান অফ দ্য সেল ডিভিশনস। আচ্ছা, কুইসেন্ট সেন্টার, এটাও তোমরা শুনেছো, ক্লাউস বলে একজন সায়েন্টিস্ট 1956-এ বললেন যে যখন হচ্ছে কি দেখো সেন্ট্রাল জোন অফ দ্য রুট মেরিস্টেম, অর্থাৎ রুট মেরিস্টেমের একদম পুরো সেন্টার পার্টে একটা জোন থাকে বা একটা সেন্টার থাকে, যেটাকে কুইসেন্ট সেন্টার বলা হয়, যেটা বলছে মেটাবলিক্যালি লেস অ্যাক্টিভ হয়, অ্যাক্ট ইজ দ্য স্টেম সেল রিজার্ভার, স্টেম সেলের রিজার্ভার হিসাবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে এটা সুপ্তদশায় থাকে, এটা প্রয়োজন পড়লে ডিভিশনটা ওখান থেকে হবে, কিন্তু এটা নর্মালি কি থাকে না, সুপ্তদশায় থাকে। তো এটাকে বলা হয় কুইসেন্ট সেন্টার, এটাকে কি বলা হয়? কুইসেন্ট সেন্টার। আচ্ছা, এবার দেখো এপিক্যাল ডোমিনেন্স, এটা দেখো অবজার্ভ করেছেন কে না, থিমেন এবং সুপ, ঠিক আছে, থিমেন এবং সুপ। দ্য গ্রোয়িং এপিক্যাল বার্ড ইনহিবিটস দ্য গ্রোথ অফ দ্য ল্যাটারাল বার্ড ভায়া অক্সিন প্রোডাকশন। ভালো করে শুনবে। তাহলে এপিক্যাল ডোমিনেন্স ব্যাপারটা তোমরা সবাই জানো, এটাকে আমরা বাংলায় কি বলি? অগ্রস্ত প্রকটতা। তো বলছে দেখো যে এই যে থিমেন এবং সুক এই দুজন এরা অবজার্ভ করলেন যে যখন হচ্ছে কি এটা এপিক্যাল বার্ড, ঠিক আছে, এপিক্যাল বার্ড যখন গ্রো করে, সে গ্রো হলে সেখানে কি তৈরি হয় না, তোমার হচ্ছে অক্সিন তৈরি হয়। ওই অক্সিন কি করছে দেখো, এপিক্যাল গ্রোথটাকে স্টিমুলেট করছে, আর ল্যাটারাল বার্ডগুলোকে গ্রোথটাকে কি করছে না দেখো ইনহিবিট করছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় এপিক্যাল ডোমিনেন্স। আচ্ছা, তারপর দেখো সিস্টোলজিক্যাল জোনেশন, সাইটোহিস্টোলজিক্যাল জোনেশন। সাইটোহিস্টোলজিক্যাল জোনেশন কে করেছেন? ফ্রস্টার করেছেন। তিনি বললেন কি না দেখো স্টেম এপিক্যাল মেরিস্টেম, হ্যাঁ, এটা বলছে দেখো যে সেন্ট্রাল জোন থাকবে, পেরিফেরাল জোন থাকবে, রিব মেরিস্টেম থাকবে, ডিফারেন্ট জোন সেভ দ্য স্পেসিফিক রোলস। এই তিনটে জোনের হচ্ছে কিন্তু আলাদা আলাদা কাজ থাকে। এটা হচ্ছে কি তোমার সাইটোহিস্টোলজিক্যাল জোনেশন, যেটা ফ্রস্টার করেছিলেন। ক্লোনাল থিওরি পরবর্তীকালে দেখো হেভারল্যান্ড 1900 সালে তিনি ক্লোনাল থিওরিটাকে হচ্ছে এস্টাবলিশ করার চেষ্টা করলেন। তিনি বললেন যে ইচ ইনিশিয়াল সেল অফ দ্য মেরিস্টেম গিভ রাইজ টু এ স্পেসিফিক টিস্যু টাইপস। ওকে, তাহলে হেভারল্যান্ড বলছেন ক্লোনাল সেল থিওরিতে যে প্রত্যেকটা ইনিশিয়াল সেল অফ দ্য মেরিস্টেম তার মধ্যে একটা ক্ষমতা থাকছে যেটা স্পেসিফিক টিস্যু টাইপস তৈরি করার জন্য। যেমন বলছে সেল ইন এ টিস্যু আর ক্লোনালি তোমার হচ্ছে রিলেটেড। আচ্ছা, এবার দেখো হিস্টোলজিক্যাল লেয়ার থিওরি, এটা বলছে দেখো ক্লোয়েস, এটা বলছে সিমিলার টু দ্য হিস্টোজেন থিওরি বাট মডিফাইড ফর রুট এপিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে। তাহলে টোটাল আমি জানি 9টা থিওরি বললাম, অনেকের হয়তো মনে রাখতে সমস্যা হবে, তাদের জন্য আমি একটু সাজেস্ট করে দিতে পারি। তোমরা এই হিস্টোজেন থিওরিটা পড়বে, তোমরা এই টিউনিকা কর্পাস থিওরিটা পড়বে, তোমরা কপার কাপ্পেটা পড়বে, তোমরা এখানে কুইসেন্ট সেন্টারটা পড়বে। এই 4টা পড়লে আপাতত এখান থেকে কোশ্চেন এসে যাওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা বেশি। চলো এবার দেখো, এবার তোমরা জানো যে প্রত্যেকটা নোটের নিচে বা প্রত্যেকবারেই আমি কিছু সাজেস্টেড পোর্শন তোমাদের জন্য করে দিই, কারণ আমি জানি যে এর মধ্যে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট আছে যারা কম পড়ে বেশি নাম্বার পেতে যায়, তো তাদের জন্যও দেখো করে দেওয়া হয়েছে। দেখো বলছে যে এপিক্যাল ডোমিনেন্স যেটা
অগ্রস্ত প্রকটতা কার দ্বারা রেগুলেটেড হয়? দেখো রেগুলেটেড বাই দ্য অক্সিন অ্যান্ড দেখো কাউন্টার্ড বাই দ্য সাইটোকাইনিন। ঠিক আছে, তাহলে অক্সিন দ্বারা রেগুলেটেড হচ্ছে, আর কাউন্টার করছে কে, তাকে বাধা দিচ্ছে কে না সাইটোকাইনিন, তাই না? কারণ কেন বলে দেখি, অক্সিন হচ্ছে কি এপিক্যাল ডমিনেন্স করছে, আর সাইটোকাইনিন হচ্ছে কি এপিক্যাল ডমিনেন্সটাকে প্রিভেন্ট করে লেটারাল ব্রাঞ্চিংটা করে দিতে সাহায্য করছে। ঠিক আছে, তো এই জন্য এপিক্যাল ডমিনেন্স যেটা অক্সিনের দ্বারা রেগুলেটেড হয়, আর কাউন্টার করছে কে সাইটোকাইনিন। আচ্ছা, নেক্সট দেখো টিউনিকা কর্পাস থিওরি ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড শুট এপেক্স সম্বন্ধে, তাই না? শুট এপিক্যাল মেরিস্টেমের ডেভেলপমেন্ট সম্বন্ধে সবচেয়ে যে যদি বেশি জন মানে গ্রহণ করে থাকে যে থিওরি, বা সর্বজন স্বীকৃত বলতে পারো, সেটা হচ্ছে তোমার এই যে টিউনিকা কর্পাস থিওরি। এটা হচ্ছে তোমার সর্বজন স্বীকৃত একটা থিওরি। আচ্ছা, তারপর হিস্টোজেন থিওরি স্টিল রেলিভেন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং রুট শুট এপেক্স অরিজিন। ঠিক আছে, হিস্টোজেন থিওরিটাকে অনেক দিন হচ্ছে রেলিভেন্ট, এখনও আমরা পড়ি, কারণ এটাতে হচ্ছে কি আমরা বুঝতে পারি যে কিভাবে রুট এপেক্স বা শুট এপেক্স অরিজিন হয়েছে। ঠিক আছে, চলো এবার দেখো, এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে কি দেখো, এই যে তোমার হচ্ছে কি দেখো এখানে এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, লেটারাল মেরিস্টেম, প্রোটোডাম, প্রোকেম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও। এপিক্যাল মেরিস্টেম মানে লেন্থ, মানে কাণ্ড কিংবা মূলের অগ্রভাগটাকে গ্রোথ করাবে। ইন্টারক্যালারি মেরিস্টেম বলছে দেখো রিগ্রোথ ইন মনোকটস। আচ্ছা, লেটারাল মেরিস্টেমটা গ্রোথ গার্থ ওর সেকেন্ডারি গ্রোথ। ঠিক আছে, অর্থাৎ প্রস্থতে বাড়াবে। পার্শ্ব মেরিস্টেম যেটাকে আমরা বলি। প্রোটোডামটা দেখো এপিডার্মিস তৈরি করে, প্রোকেম্বিয়ামটা ভাস্কুলার বান্ডিল, গ্রাউন্ড মেরিস্টেমটা তোমাদেরকে বললাম এপিডার্মিস এবং ভাস্কুলার বান্ডিল বাদে বাকি যে সমস্ত অংশগুলো তৈরি হয় সেটা গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হয়। আচ্ছা, তোমরা পড়ো না পড়ো, এবারে যেটা বলছি ভালো করে পড়বে। সেটা হচ্ছে কি তোমার ওই যে আমি এখন আসিনি, এই যে আগে এটা পড়ে নাও যে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুকে আমরা জাইলেম ফ্লোয়েমে যে ভাগ করেছিলাম। জাইলেমের ক্ষেত্রে দেখো ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, আর ফ্লোয়েমের ক্ষেত্রে সিপ টিউবস, ক্যাম্পেনিয়ান সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই 4টা করে উপাদান থাকে। তো তোমরা জানো যে ডেথ অ্যাকসেপ্ট হচ্ছে কি তোমার প্যারেনকাইমা, মানে এই যে জাইলেম প্যারেনকাইমাটা শুধু লিভিং, জাইলেম প্যারেনকাইমাটা শুধু লিভিং, বাকিগুলো হচ্ছে কি ডেথ। এই জন্য আমরা জাইলেমকে ডেথ টিস্যু বলি আমরা, তাই না? আর এটা কি কাজ করে, এটা কি কাজ করে দেখো, এটা বেসিক্যালি কি কাজ করছে না, এটা ওয়াটার, মানে তোমার হচ্ছে দেখো ওয়াটার ভেসেলস, যেটা ওয়াইডার মোর হচ্ছে এফিসিয়েন্ট ইন এনজিওস্পার্ম। তোমরা জানো যে এই যে যেটা হচ্ছে তোমার ভেসেল মানে যেটাকে ট্রাকিয়া আমরা বলি, যেটা এনজিওস্পার্মে দেখা যায়। এনজিওস্পার্মের ক্যারেক্টার হচ্ছে ভেসেল, আর এটা কি করে ওয়াটারটাকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, তাই না? এই জন্য বলছে কন্ডাকশন অফ দ্য ওয়াটার অ্যান্ড মিনারেল সাপোর্ট। এক্সাম্পল তোমরা তো জানো, এগুলো বলা দরকার নেই। আচ্ছা, তারপর পাশাপাশি দেখো ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা এটাকে লিভিং সেল বলি, শুধুমাত্র হচ্ছে কি তোমার এই যে ফ্লোয়েম ফাইবারটা ডেথ, বাকিগুলো সব হচ্ছে লিভিং। তো এই জন্য বলছে দেখো শুধুমাত্র হচ্ছে কি তোমার, ওটা হচ্ছে কি তোমার কি হবে বলে দেখি না, তোমার ভুল বললাম, যে এটা আগেরটা যেমন হচ্ছে কি তোমার প্যারেনকাইমাটা হচ্ছে কি লিভিং ছিল, বাকিগুলো ডেথ ছিল। আর এখানে হচ্ছে কি তোমার, এখানে হচ্ছে কি শুধু ফ্লোয়েম ফাইবারটা ডেথ, বাকিগুলো হচ্ছে কি সব লিভিং। ঠিক আছে, বাকিগুলো সমস্ত লিভিং। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো সিপ টিউবস ল্যাক্স নিউক্লিয়াস, ক্যাম্পেনিয়ান সেল রিলেটেড সিপ টিউবস, অর্থাৎ সিপ টিউবসের মধ্যে নিউক্লিয়াস থাকে না, কিন্তু ক্যাম্পেনিয়ান সেল তাকে ঘিরে থাকে, তাকে মানে সাহায্য করে কাজের জন্য। আর বেসিক্যালি দেখো কন্ডাকশন অফ দ্য অর্গানিক ফুড মেনলি হচ্ছে সুক্রোজ। কেন সুক্রোজ? এখানে তো গ্লুকোজ হতে পারে, তোমাদেরকে বলেছিলাম সুক্রোজ হচ্ছে কি তোমার নন রিডিউসিং সুগার, তো এই জন্য হচ্ছে কি এটাকে কন্ডাকশনে সাহায্য করছে। ঠিক আছে, চলো এবার স্পেশাল কিছু হচ্ছে কি জিনিস এখানে রয়েছে। আচ্ছা, জাইলেম ফ্লোয়েমকে আবার পার্থক্য করা রয়েছে। দেখো জাইলেমের কাজটা বললাম, ফ্লোয়েমের কাজ বললাম। জাইলেম নেচার দেখো মোস্টলি ডেথ অ্যাকসেপ্ট হচ্ছে ওই যে জাইলেম প্যারেনকাইমা, আর মোস্টলি লিভিং অ্যাকসেপ্ট হচ্ছে কি তোমার ফ্লোয়েম ফাইবার্স। ঠিক আছে, আর এখানে দেখো ট্রাকিড এবং ভেসেল হচ্ছে কন্ডাক্টিং এলিমেন্ট হিসাবে কাজ করছে, এখানে সিপ টিউবসটা কন্ডাক্টিং এলিমেন্ট হিসাবে কাজ করছে। সাপোর্টিং সেল হচ্ছে কি ফাইবার এবং প্যারেনকাইমা, আর এখানে ক্যাম্পেনিয়ান সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফাইবার, এরা কিন্তু সাপোর্টিং সেল, মেন কাজটা করছে সিপ টিউবস। আর অলরেডি তোমরা দেখলে যে অল ভাস্কুলার প্ল্যান্টস যেমন হচ্ছে কি তোমার জিমনোস্পামে, এনজিওস্পামে থাকবে, কিন্তু জিমনোস্পামে হচ্ছে কি তোমার এই যে জাইলেমের যেটা হচ্ছে কি তোমার ভেসেলস বা ট্রাকিয়া থাকে না, এই জন্য আমরা ট্রাকিয়া বা ভেসেলকে এনজিওস্পামিক ক্যারেক্টার আমরা বলি। আর এখানে সবার থাকছে ভাস্কুলার প্ল্যান্টে থাকবে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি এই জিনিসটা ভালো করে দেখে নাও, স্পেশাল পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, স্পেশাল পার্মানেন্ট টিস্যু যেমন প্রথমে রয়েছে দেখো লেটিসিফেরাস টিস্যু। লেটিসিফেরাস টিস্যু এটা আমরা কোথায় দেখতে পাবো? ক্যালোট্রপিস নাম শুনেছো তোমরা, তাই না? শিবের পুজো করার জন্য ক্যালোট্রপিসের ফুলটাকে আমরা কাজে লাগাই, তাই তো? এটাকে আমরা বাংলায় আকন্দ বলি।
তো সেই ক্যালোট্রপিসের ক্ষেত্রে যেটা দেখবে তার পাতাগুলো যখন তুমি ভাঙবে, তাই না, সেখানে দেখবে একটা মিল্কি কিছু সাবস্টেন্সেস রিলিজ হয়। দিস ইজ নন এজ দ্য লেটিসিভারাস তোমার হচ্ছে কি ফ্লুইড। তো সেটা বেসিক্যালি দেখো এই দুধের মতন তরল হয়। ওকে, তো এটাকে আমরা লেটিসিভারাস টিস্যু থেকেই তৈরি হয় সেটা। ওকে, তো আমরা এটা ইউফোরবিয়ার ক্ষেত্রে দেখতে পাবো, পেপেভার ক্ষেত্রে দেখতে পাবো, তাই না, কিংবা ক্যালোট্রপিসের ক্ষেত্রেও দেখতে পাবো। এটাকে আমরা কি বলি, লেটিসিভারাস টিস্যু। ঠিক আছে, লেটিসিভারাস টিস্যু। আচ্ছা, আর কি বলেছে, গ্যান্ডুলার টিস্যু। গ্যান্ডুলার টিস্যুর ক্ষেত্রে বলছে দেখো যেটা ড্রোসেরা, ড্রোসেরা মানে তোমরা জানো তো। আচ্ছা, নিপেনথেস খাসিয়ানা, সাইট্রাস পিল, সাইট্রাসের পিলে মানে পিল যখন তুমি তুলবে তাহলে এইগুলোতে দেখবে গ্যান্ডুলার টিস্যু থাকে। কারণ দেখবে তুমি এমনি সাইট্রাসের মানে যে কোনো লেবু পাতা নিয়ে দেখবে তাকে তুমি একটু জাস্ট ইয়ে করবে, ঘষবে, সেখান থেকে দেখবে কিছু অয়েলি সাবস্টেন্স বেরিয়ে আসে। দিস ইজ নন এজ দ্য গ্যান্ডুলার টিস্যু। ওকে, তো এটা আমরা বেসিক্যালি দেখতে পাই। ঠিক আছে, তাহলে তারপর টেনিন সেল বা অয়েল সেল, এটা কোথায় দেখতে পাবো, টি লিভস বা ক্লোভস, সাইট্রাস ফ্রুটস। ঠিক আছে, তাহলে সাইট্রাস ফ্রুটসের ক্ষেত্রে দেখবে বাচ্চাকালে তোমরা করেছো কিনা জানি না, দেখবে অয়েল সেল থাকে। দেখবে চোখে আমরা কি করতাম, বদমাশি করে চোখে দিয়ে দিতাম, তাই না, মানে চোখের কাছে নিয়ে গিয়ে ফ্রুটটার ইয়েটাকে আমরা দিয়ে দিতাম, দেখবে চোখে পড়তো যখন জ্বালা করতো, তাই না, দিয়ে আমরা একটা মজা পেতাম। তো এটা তোমরা হয়তো করেছো না জানি না, বিশেষ করে যারা গ্রামের দিকে যাদের বাড়ি তারা হয়তো তোমরা এটা করেছো, জানি না যারা মানে তোমরা যারা টাউনে থাকো তোমরা এইসব জিনিস বাচ্চাকালে করেছো কিনা। ঠিক আছে, নীলকমল বলছে চোখ পরিষ্কার করতে করা হয়। আশা করি তোমরা সবাই করেছো, কারণ তোমাদের সবাই জন্ম হচ্ছে কি 19, তাই তো, মানে 90 সালের মধ্যেই তোমাদের সবাই জন্ম, তাই তো। তো আশা করি তোমরা সবাই করেছো। এখন যারা একদম এখন বাচ্চা কাচ্চারা যারা হচ্ছে কি বর্তমান জেনারেশনে তারা হয়তো করেনি, তোমরা সবাই করেছো। তোমাদের শৈশবকালটা আশা করি সবার ভালো কেটেছে, তাই না, তোমাদের শৈশবকালটা আশা করি ভালো কেটেছে সবার। কারণ আমরা যে সময়টা জন্ম সেই সময়টা আমরা কিন্তু শৈশবকালটা ভালো করে আমরা এনজয় করেছি, তাই তো। পড়াশোনা কম করেছি হয়তো, কিন্তু এইসব বদমাশি করেছি। যাই হোক, দেখো তাহলে টেনিন সেল বা অয়েল সেল ব্যাপারটা বুঝতে পারলে, এটা টি লিভস, ক্লোভস, সাইট্রাস ফ্রুটস এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, এবার দেখো একদম ইসিতা বলছে মোস্ট প্রিসিয়াস টাইম অফ মাই লাইফ। আচ্ছা, এবার দেখো বলছে হাইডাথোডস। হাইডাথোডস নাম শুনেছো তোমরা। হাইডাথোড হচ্ছে কি দেখবে কিছু কিছু প্ল্যান্ট, সমস্ত প্ল্যান্টের নয়, যেটা লিফের একদম অগ্রভাগ, যেটাকে আমরা লিভ অ্যাপেক্স বলি। তো সেই লিভ অ্যাপেক্সে ঠিক আছে দেখো পোর লাইক স্ট্রাকচার থাকে, যেটা উইথ লুজলি অ্যারেঞ্জড প্যারেনকাইমা লোকেটেড এট দ্য লিভ মার্জিন। ঠিক আছে, লিভ মার্জিনে বা লিভ অ্যাপেক্সে থাকবে। ঠিক আছে, অ্যাপেক্সে থাকবে। ইনভলভ ইন গাটেশান, এটা কি করে হাইডাথোড তাহলে কি করছে, গাটেশান। গাটেশানের বাংলা মানে তোমরা নিশ্চয়ই জানো, নিঃস্রাবণ, তাই তো, আমি ঠিক বলছি তো, নিঃস্রাবণ। তাহলে নিঃস্রাবণ প্রসেস করার জন্য দায়ীকে এই 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 হাইডাথোড। তো সেক্ষেত্রে দেখো এটা ব্যানানা, টমেটো, কলাকেসিয়া মানে কচু যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে এই প্লান্টগুলোতে থাকে। তাহলে কাজ কি, এই যে দেখো এক্সট্রা ওয়াটার যদি কোনো প্লান্ট অ্যাবজর্ব করে নেয় তাহলে সেগুলোকে এক্সক্রিয়েট করার জন্য এই গাটেশান করার প্রয়োজন হয়। তো তার জন্য স্পেশাল এপিডার্মাল সেল যেটাকে কাজে লাগাচ্ছে। দিস ইজ দ্য হাইডাথোডস। হোয়ার ইট ইজ ফাউন্ড, ইট ইজ ফাউন্ড ইন দ্য ব্যানানা, টমেটো, কোলাকেসিয়া। ওকে, চলো নেক্সট হচ্ছে দেখো নেক্টারিস। নেক্টারিস দেখো এটাও তোমরা বলতে পারো যে স্পেশাল এক ধরনের টিস্যু, নেক্টার সিক্রেটিং গ্যান্ডুলার টিস্যু। এটা আমরা ফ্লাওয়ারে দেখতে পাই, যেটা বেসিক্যালি এই যে অ্যাট্রাক্ট পলিনেটার্স বাই সিক্রেটিং নেক্টার্স। ঠিক আছে, তাহলে পলিনেটারগুলোকে আকৃষ্ট করার জন্য ফ্লাওয়ার থেকে কোনো প্ল্যান্ট এগুলোকে তৈরি করে। যেমন ওটা আমরা মাস্টার্ড, কিউকারবিটা, রোজ এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাই। এবং তোমরা জানো যে এই মানে রিওয়ার্ডস দেওয়ার জন্য পলিনেটার্সগুলো পলিনেশন করে দেয়, তাই না, বা তারা ফ্লাওয়ারে ভিজিট করে বা ভিজিটার হিসাবে কাজ করে, কারণ তারা যাতে রিওয়ার্ডস পাবে। তাহলে নেকটার ওয়ান টাইপ অফ রিওয়ার্ডস, যেটা ফ্লাওয়ার তৈরি করছে, কার জন্য না পলিনেটারদের জন্য। আচ্ছা, সল্ট গ্ল্যান্ড, এটাও তোমরা নাম শুনেছো সল্ট গ্ল্যান্ড। এটা বেসিক্যালি যারা ম্যানগ্রোভ প্ল্যান্টস না, যারা ম্যানগ্রোভ প্ল্যান্টস যারা লবণাক্ত জলে জন্মায় বা লবণাক্ত মাটিতে জন্মায় তাদের ক্ষেত্রে আমরা সল্ট গ্ল্যান্ড দেখতে পাই। তো এটা ওয়াটার স্টোমাটাও বলা হয় এদেরকে। ফাউন্ড ইন দ্য দেখো হেলোফাইটস অর দ্য অ্যাকোয়াটিক প্ল্যান্টস মডিফাইড ফর এক্সক্রিয়েশন অফ এক্সেস সল্ট অর ওয়াটার। এটা দেখো অসমোরেগুলেশন করতে সাহায্য করে। আর এটা আমরা ম্যানগ্রোভ, ঠিক আছে, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। দেখো তাহলে যতগুলো আমি এখানে বললাম প্রত্যেকটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা তোমরা কিন্তু মনে রাখবে
কি বললাম এখানে? প্রথমে আমি বললাম যে লেটিসিভার টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যু, টেনিন সেলস বা ওয়েল সেলস, হাইডাথোডস, নেকটারিস এবং সল্ট গ্ল্যান্ড, তাই না? সম্ভবত এটাও এই জিনিসগুলো মনে হয় তোমাদের সাজেশান যে বইটা বার করা হয়েছে সেখানেও আছে মনে হয়, তাই তো? সাজেশান কপিটাও দেওয়া হয়েছে তোমাদেরকে, তাই তো? এই জন্য তোমাদেরকে বলেছিলাম সাজেশানটা ভালো করে পড়বে। পড়ছো তো 2 পেজ করে? 2 পেজ করে পড়ছো সবাই? 2 পেজ পার ডে। যেমন হোমিওপ্যাথি ঔষধ তোমরা 2 ড্রপস প্রতিদিন খাও না সকালে উঠে, সেরকম এটাও 2 পেজ পার ডে, তাই না? অনলি 2 পেজ, বেশি পড়বে না, বেশি পড়লে মনে রাখতে পারবে না, ঠিক আছে? টনিক একদম, এটা হচ্ছে তোমার ব্রেন টনিক। যেমন লিভার টনিক তোমরা খাও, এটা হচ্ছে তোমার ব্রেন বুস্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে? চলো দেখো, এবার বলছে দেখো নোটস ফর এক্সামের জন্য কি বলেছে দেখো। তো বলছে লেটিসিভার, যেটা বললাম লেটেক্স তৈরি করে রাবার প্রোডাকশন করছে হেভিয়া ব্রাসিলিয়েন্সিস, ঠিক আছে, যেটাকে আমরা রাবার প্ল্যান্ট বলি। গ্ল্যান্ডুলার হেয়ার্স, এটা বলছে ডাইজেস্টিভ এনজাইমস ইন দ্য ইনসেক্টিভরাস প্ল্যান্ট, যেমন ড্রোসেরা ক্ষেত্রে ইনসেক্টিভরাস, কারণ এরা ইনসেক্টকে হচ্ছে কনজিউম করে। আর হাইডাথোড বললাম, যেটা হচ্ছে তোমার গাটেশনে সাহায্য করে, এরা এক্সট্রা ওয়াটারটাকে রিলিজ করে দেয়। এবার হচ্ছে কি আরও আমরা অ্যানাটমিতে কিছু কোশ্চান, মানে কিছু হচ্ছে কি থিওরি, এটাও তোমরা ভালো করে দেখবে। এগুলো পরীক্ষায় এসেছে, পরীক্ষায় আসে, পরীক্ষায় আসবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে এই জায়গাটাও কিন্তু ভিভিআই কেন পরীক্ষায় এক্সামে এসেছে, ঠিক আছে, এসেছে, আসবে, আর কি বললাম? এসেছে, আসবে, আর কি বললাম ভুলে গেলাম। দেখো তাহলে কারণ হচ্ছে কি এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখো এসেছিল, ঠিক আছে, এসেছিল, আসবে। তো দেখো এখানে বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ সিস্টোলিথ, বুলিফর্ম সেল, ইডিওব্লাস্ট, ট্রাইকোমস, সিলিকা সেল, স্টোমাটাল গার্ড সেল, সাবসিডিয়ারি সেল, স্ক্লেরাইড, লেটিসিভার সেল এবং তোমার হচ্ছে কি ক্রিস্টাল সেল। তো দেখো এইগুলো কোথায় দেখতে পাই? বেসিক্যালি এই জিনিসগুলো বা কাজগুলো দেয়, দুটো জিনিস দেয়, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে কোথায় দেখা যায়। তো সিস্টোলিথ হচ্ছে কি দেখো, এটা আমরা কোথায় দেখতে পাই? যেমন হচ্ছে কি ফাইকাস, ঠিক আছে, ফাইকাস বেঙ্গালেন্সিস, বা ক্যানাবিনিস সেটিভা, গাঁজা গাছ এটাকে বলা হয়, ঠিক আছে, ফাইকাস আমরা দেখতে পাই, বেঙ্গালেন্সিস। তো এইগুলোর ক্ষেত্রে দেখো এপিডার্মাল সেলে, লিফের যে এপিডার্মাল সেল, সেখানে আমরা সিস্টোলিথ দেখতে পাই, ঠিক আছে। তো এটা বলছে দেখো এনলার্জড এপিডার্মাল সেল কন্টেনিং দ্য ক্যালসিয়াম কার্বোনেট ক্রিস্টাল। তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের যে ক্রিস্টাল, সেই ক্রিস্টালগুলো থাকে কোথায়? এটাও তোমাদের সাজেশন কপিতে দেওয়া আছে, তাই তো? এটাও কিন্তু সাজেশনে দেওয়া আছে, সাজেশন কপিতে দেওয়া আছে। তো দেখো তাহলে এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো যে এপিডার্মাল সেলের, যেটা হচ্ছে কি লিফের এপিডার্মাল সেলের মধ্যে কিছু এনলার্জড হচ্ছে কি এপিডার্মাল সেল থাকে, যার মধ্যে ক্যালসিয়াম কার্বোনেটের ক্রিস্টাল থাকে, যেটাকে আমরা কি বলি? সিস্টোলিথ বলি। তো এটা মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড প্রোটেকশনের জন্য সাহায্য করে, ঠিক আছে, মেকানিক্যাল সাপোর্ট এবং তোমার হচ্ছে, আচ্ছা বাংলা যারা তোমাদের বাংলায় করে দেওয়া হয়েছে দেখো, পাতার এপিডার্মিসে থাকে ক্যালসিয়াম কার্বোনেটের সঞ্চয় করে এবং গঠনগত সমর্থন দেয়, ঠিক আছে, মানে মেকানিক্যাল সাপোর্ট দেয়। চলো এবার দেখো, এবার হচ্ছে কি ভালো করে দেখো, তাই না? দিয়া তুমি যেটা বলছো সেটা হচ্ছে কি তোমার ক্যালসিয়াম কার্বোনেট নয়, সেটা তুমি যেটা বলছো যে লিথোসিস্ট, ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, সিস্টোলিথ এসেছিল, সিস্টোলিথ, একদম সিস্টোলিথটা পরীক্ষায় এসেছিল, তাই না? তোমাদের হচ্ছে কি ইয়েতে মানে মাদ্রাসাতে এসেছিল। তোমরা যেটা বলছো আমি দিয়েছি এখানে, এই যে সিস্টোলিথ, যেটা হচ্ছে কি তোমার ক্যালসিয়াম কার্বোনেট, সি ফর ক্যালসিয়াম, আর বুলিফর্ম আর ইডিওব্লাস্ট এগুলো দিয়েছি, নিচে দিয়েছি আমি, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বোনেট। দেখো এবার বলছে, দেখো নেক্সট বলছে যে বুলিফর্ম সেল দেখো, এটা আমরা মনোকোট প্ল্যান্টের লিফে দেখতে পাই, এই জন্য বলছে আপার এপিডার্মিস অফ মনোকোটস লিভস, যেমন গ্রেস, রাইস, ঠিক আছে, লার্জ থিন ওয়ার্ল্ড কালারলেস ভ্যাকুয়াল্ড সেল হয়, আর হেল্পস ইন রোলিং বা আনরোলিং অফ দ্য লিভস, ঠিক আছে, অর্থাৎ পাতাগুলোকে রোলিং করা বা আনরোলিং করা, বিশেষ করে দেখো ওয়াটার ট্রেস কন্ডিশানে, ইন রেসপন্স টু দ্য ওয়াটার ট্রেস, অর্থাৎ জলের যখন ঘাটতি ঘটে ওয়াটার ট্রেস কন্ডিশানে, তাহলে তখন হচ্ছে কি দেখো এই বুলিফর্ম সেল হচ্ছে কি কাজ করে। এটা আমরা কোথায় দেখতে পাবো? গ্রাসেস ফ্যামিলিতে, রাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বুলিফর্ম সেল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো ইডিওব্লাস্ট, এটাও তোমরা বলেছিলে যখন প্যারেনকাইমা পড়ছিলে, তোমরা যে বলছিলে যে স্ক্যাটার্ড ইন দ্য প্যারেনকাইমা টিস্যু, ঠিক আছে, ব্যানানা বা পাইনাপলের ক্ষেত্রে দেখতে পাই আনইউজুয়াল সেল স্টোরিং, এই যে ক্রিস্টাল, ওয়েলস, টেনিনস, মিউসিলেজ, ঠিক
ঠিক আছে, এটা ডিফেন্স কিংবা স্টোরেজের কাজ করে। আচ্ছা, এবার বলছে দেখো ট্রাইকমস। ট্রাইকম বলছে দেখো সারফেস অফ লিভস, স্টেম, ফ্রুটস, এগুলোতে আমরা ট্রাইকম দেখতে পাবো। এটাও হেয়ার লাইক এপিডার্মাল আউটগ্রোথ দেখা যায়, ইউনিসেলুলার কিংবা মাল্টিসেলুলার হতে পারে। এরা প্রোটেকশন, সিক্রেশন বা ওয়াটার কনজারভেশনের জন্য ট্রাইকম কিন্তু কাজ করে। সিলিকা সেল, এটা এপিডার্মিস অফ দ্য গ্রেস লিভস, গ্রেস লিভসের ক্ষেত্রে এপিডার্মিসে দেখতে পাবে, এপিডার্মিসে দেখতে পাবে। তো এটা সিলিকা বডিস নিয়ে তৈরি হয়, আর মেকানিক্যাল সাপোর্ট করছে কিংবা হার্বিভোরকে রেজিস্ট্যান্স করার জন্য। ঠিক আছে, যারা হার্বিভোর মানে কারা গো, যারা হচ্ছে গবাদি পশু, মানে ওই যে ছাগল, গরু, মোষ, ভেড়া, এরা যাতে না খেতে পারে এই জন্য হচ্ছে কি তারা প্রোটেক্ট করার জন্য, হার্বিভোরকে রেজিস্ট্যান্ট করার জন্য এই সিলিকা সেল তৈরি করছে। আচ্ছা, আর কি, আর বলছি স্টোমাটাল গার্ড সেল, তোমরা জানো এটা হচ্ছে যদি আমরা একটি যদি আমরা স্টোমাটাল স্ট্রাকচার দেখি, ডাইকোট মানে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে তোমরা কিডনি কিংবা বিন শেপেড তোমার হচ্ছে এই গার্ড সেল দেখতে পাবে। আর যদি মনোকোট দেখতে পাও তাহলে ডাম্বেল শেপেড হয়, তাই না, এরকম ডাম্বেল শেপেড হবে। আর যদি তোমরা হচ্ছে কি এরকম যদি ডাইকোট দেখো তাহলে এরকম কিডনি শেপেড হবে, তাই না, এরকম কিডনি শেপেড হবে। ঠিক আছে, তো যাই হোক এটা পার্থক্য তোমরা জানো। তাকে ঘিরে থাকবে সাবসিডিয়ারি সেল, এরা বেসিক্যালি ট্রান্সপিরেশনটাকে সাহায্য করে। আচ্ছা, স্ক্লেরাইট, স্ক্লেরাইটটা একটু আগেই পড়লে, যেটা সিট কোটে থাকবে, নাট সেলে থাকবে, পিয়ার্সে থাকবে, আর থিক লিগনিফাইড ওয়াল, তারপর হচ্ছে প্রোভাইড দ্য হার্ডনেস অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেংথ। লেটিসিভার সেল, এটাও দেখো ফ্লোয়েম ওর কোটেক্স অফ দ্য লেটেক্স প্রডিউসিং প্ল্যান্টের ক্ষেত্রে থাকবে। এটা সিক্রেট লেটেক্স তৈরি করে, ক্যালোট্রোপিস, হেভিয়ার টেভিয়ার ক্ষেত্রে তো তোমাদেরকে বললাম আমি একটু আগেই। ক্রিস্টাল সেলস, এটা ইডিওব্লাস্ট ইন দ্য পেরেনকাইমা কন্টেনিং দ্য ক্রিস্টাল লাইক ক্যালসিয়াম অক্সালেট। হ্যাঁ, তো এগুলো হচ্ছে প্রোটেকশন করছে ফ্রম দ্য হার্বিভোরি অ্যান্ড স্টোরেজকে সাহায্য করছে। ঠিক আছে, চলো তো এখানে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নিই। বলছে হুইচ অফ দ্য ফলোইং মেরিস্টেম ইজ রেসপন্সিবল ফর গ্রোথ, রিগ্রোথ ইন দ্য মনোকট লিভস। রিগ্রোথ ইন দ্য মনোকট লিভসের জন্য কোন মেরিস্টেম হচ্ছে রেসপন্সিবল? এপিক্যাল মেরিস্টেম, ল্যাটেরাল মেরিস্টেম, ইন্টারক্লারি মেরিস্টেম নাকি প্রো মেরিস্টেম? ভালো করে কোশ্চেনটা পড়ে উত্তর দাও। দেখো বলছে যে একটা কোন প্ল্যান্ট না মনোকট লিভস, মনোকট লিভস অর্থাৎ একবীজপত্রীর পাতাতে রিগ্রোথের জন্য কোন পার্টটা আছে, কোন মেরিস্টেমটা তোমার হচ্ছে কি রেসপন্সিবল? তাহলে অবভিয়াসলি কি হবে এখানে, এপিক্যাল মেরিস্টেম, ল্যাটেরাল মেরিস্টেম, ইন্টারক্লারি মেরিস্টেম নাকি প্রো মেরিস্টেম? একদম, তাহলে এখানে হবে কি ইন্টারক্লারি মেরিস্টেম। চলো, বুলিফর্ম সেল, যেটা বারবার পরীক্ষায় আসে, বারবার করে পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। তো বুলিফর্ম সেল মেজর রোল ইন ড্যাশ, মেকানিক্যাল স্ট্রেংথ, ওয়াটার কন্ডাকশন, রোলিং অ্যান্ড আনরোলিং লিভস ডিউরিং দ্য ওয়াটার ট্রেস। একদম অপশান সি হবে। এটা কোথায় দেখতে পাবে? গ্রাসেস দেখতে পাবে, তাই না, গ্রাসেসের ক্ষেত্রে তুমি দেখতে পাবে। চলো এবার দেখো, এবার বলছে দেখো দ্য টিস্যু রেসপন্সিবল ফর ট্রান্সপোর্ট অফ দ্য সুক্রোজ ইন প্লান্টস। তাহলে প্লান্টের হচ্ছে কি সুক্রোজ ট্রান্সপোর্ট করার জন্য যে টিস্যু দায়ী তার নাম কি? একদম, তাহলে কি হবে এখানে ফ্লোয়েম হবে, অপশান সি। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেথ অ্যান্ড এট ম্যাচুরিটি অ্যান্ড কন্ডাক্টস ওয়াটার। ম্যাচুরিটিতে দেখো ডেথ হয়ে যায়, ওয়াটারটাকে কন্ডাক্ট করছে, কি হবে বলো? তাহলে এখানে কি হবে? ওয়াটার বলেছে, ওয়াটার, ডেথ এট দ্য ম্যাচুরিটি অ্যান্ড কন্ডাক্ট ওয়াটার্স। একদম, তাহলে কি হবে? বিএডটা হবে। চলো দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ইডিওব্লাস্ট ইন দ্য প্লান্ট টিস্যু? দেখো বলছে গাটেশন, ট্রান্সপিরেশন, ফুড কন্ডাকশন, স্টোরেজ অফ ক্রিস্টাল অয়েল অ্যান্ড টেনিনস। তাহলে একদম অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান ডি। চলো, তো আজকে আমরা মোটামুটিভাবে 1 আওয়ারে বোটানি পার্টটা আমরা কিন্তু কমপ্লিট করলাম, তাই না, অ্যানাটমিটা আমরা কমপ্লিট করলাম, বোটানিটা 1 ঘন্টা, কারণ আমরা 9:30টার সময় শুরু করেছি, এখন বাজে 10:30টা, আমরা আপাতত 1 ঘন্টায় আমরা শেষ করলাম। পরের সেশনে আমরা জুলজিতে যাব। জুলজিতে আমাদের রয়েছে কি কোডেটস, ঠিক আছে, কোডেটস আমাদের পড়তে হবে। কোডেটসের সিলেবাস কি দেখতে পাচ্ছ, ক্লাসিফিকেশন এবং স্পেশাল ফিচার্স। চলো, তো আমরা দেখো এখানে বলছি যে ক্লাসিফিকেশন অফ এমফিবিয়ানস, রেপটাইলস, মেমেলস আপ টু অর্ডার উইথ এক্সাম্পলস। তো প্রথমে এখানে রয়েছে দেখো এমফিবিয়া, ঠিক আছে, এমফিবিয়া। চলো শুরু করে দিচ্ছি, তাই না, শুরু করে দিচ্ছি তো নাকি? তোমরা সবাই রেডি? জল টল খেয়ে নাও, যদি খাবে জল টল খেয়ে নাও। পড়ছো তো, ঘরে পড়াশোনা করছো তো, নাকি শুধু এই লাইভ ক্লাসের দিকে অপেক্ষা করে বসে থাকো?
একটু করে পড়লে হবে না, আর সময় নেই, আর সময় নেই বাবা, পড়ে সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, যদি এটাই তো নিয়ম, যত পড়বে তত ভুলবে, আবার পড়বে আবার ভুলবে, তবে গিয়ে পড়া হবে। দীর্ঘদিন অভ্যাস ছিল না, না দীর্ঘদিন অভ্যাস ছিল না, সেই কবে পড়াশোনা করেছিলে তাই না, সেই কবে হচ্ছে বই খাতা খুলে পড়াশোনা করেছিলে তাই না, মাস্টার ডিগ্রিতেও পড়োনি, সেই বিএসসিতে পড়েছিলে, তারপর তো ভুল সব তো হচ্ছে কি তোমার লাটে চলে গেছে তাই না, বই খাতা গুছিয়ে রেখে দিয়েছিলে, আবার পড়তে হবে নতুন করে। চলো এবার দেখো, এবার আমরা শুরু করে দিচ্ছি, দেখো এমফিবিয়া। তো এমফিবিয়া তোমরা জানো যে এরা, এদের নাম আছে মানে এরা হচ্ছে কি জলেও থাকবে স্থলেও থাকবে তাই না, এরা টেরিস্ট্রিয়াল এবং অ্যাকোয়াটিক দুটো কন্ডিশনে থাকে। পুরনো পড়া ভুলে যাচ্ছি, আরে সেটা বললাম তো, পড়বে ভুলবে পড়বে ভুলবে, এটাই পড়ার নিয়ম তাই না, পড়াশোনা এটাই নিয়ম। যদি সব কিছু মনে থাকতো তাহলে তো তুমি আইনস্টাইন হয়ে যেতে তাই না, তো ওতে হচ্ছে কি পড়বে ভুলবে পড়বে ভুলবে, এরকম করেই পড়তে হবে বাবা তাই না। দেখো এবার বলছে এরা ঠান্ডা রক্তের প্রাণী, অর্থাৎ এটা হচ্ছে কি শীতল শোণিত প্রাণী, ঠিক আছে। আচ্ছা আর কি, গর্ভাবস্থায় গিল, প্রাপ্তবয়স্ক অবস্থায় ফুসফুস, ঠিক আছে, গর্ভাবস্থায় গিল থাকবে, প্রাপ্তবয়স্ক অবস্থায় ফুসফুস থাকবে। আচ্ছা ওবিসিদের জন্য একটা আপডেট দিচ্ছি, ওবিসি না সার্টিফিকেট আবার নতুন করে মানে ওয়েবসাইটে হচ্ছে খুলেছে, ওয়েবসাইটে খুলেছে, যারা তোমরা ওবিসি সার্টিফিকেট যাদের কাছে আছে তারা একটু অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। যদিও আমি আলাদা করে কি আর ভিডিও বানাবো না, এখনই বলে দিচ্ছি শোনো, মানে দেখবে ওবিসির একটা যে ওয়েবসাইটটা আছে সেখানে তোমরা যাবে, সেখানে গেলে তোমাদের যে ওবিসির যে কাস্টের যে নাম্বারটা আছে না, সার্টিফিকেট নাম্বার, ওটা দিলে অ্যাপ্লাই করে দেওয়া যাচ্ছে। শুধুমাত্র তোমার হচ্ছে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট হচ্ছে বার করে নেবে, ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেটটা বার করে তুমি সেখানে আবার যেভাবে নতুন করে অ্যাপ্লাই করেছিলে ঠিক একইভাবে অ্যাপ্লাই করতে পারবে, করলে তোমার হচ্ছে কি তুমি, হ্যাঁ ইনকাম সার্টিফিকেট আর ফটো লাগবে, হ্যাঁ ফটোকপি লাগবে, ঠিকই বলেছো, ফটো লাগবে। তো এই দুটো জিনিস মাত্র লাগছে, ইনকাম সার্টিফিকেট আর তোমার ফটো দিতে হচ্ছে, দিলে তুমি হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবে। যারা নিউ তারাও সেই নতুনভাবে তোমরা অ্যাপ্লাই করবে, নতুন করে অ্যাপ্লাই করবে, যেমন করে যারা যারা অ্যাপ্লাই করে, যারা নতুন হচ্ছে কি তারা হচ্ছে কি নতুন করে অ্যাপ্লাই করবে, যাদের আছে তারা কি করবে, ইনকাম সার্টিফিকেটটা বার করে নাও ভিডিও কাছ থেকে, আর একটা ছবি বার, মানে ছবি তো তোমার কাছে আছে, ঠিক আছে, এই দুটোকে দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে, দিলে তোমার কাছে চলে আসবে, ঠিক আছে। যার চেঞ্জ হবে বা যার আপডেট হবে সেই জিনিসগুলো হয়ে যাবে, ঠিক আছে। আমি না হয় একবার তোমাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দেবো, ঠিক আছে, একটা ভিডিও দিয়ে দেবো, বানিয়ে আমি দিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, কোন সাইটে গিয়ে কী কী ডকুমেন্ট দিতে হচ্ছে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, লাইভ দেখিয়ে বানিয়ে দেবো, আজকালের মধ্যে দেখছি, আমি টাইম পাচ্ছি না, আমি এটা করে দেবো, ঠিক আছে। দেখো দেখো এবার বলছে, দেখো তাহলে যারা এমফিবিয়া তারা বলছে গর্ভাবস্থায় গিল থাকে, প্রাপ্তবয়স্ক অবস্থায় সেটা কিন্তু ফুসফুস হয়ে যায়। আচ্ছা এবার দেখো কিউটেনিয়াস রেসপিরেশন দেখতে পাই, অর্থাৎ তারা স্কিন বা ত্বকের মাধ্যমে তারা কি করে রেসপিরেশন করে, ঠিক আছে। হ্যাঁ ওল্ড সার্টিফিকেট নাম্বার দিলেই হবে, কোনো অসুবিধা নেই, ওল্ড সার্টিফিকেটের নাম্বার দিলেই হবে। তোমরা আপাতত হচ্ছে কি ইনকাম সার্টিফিকেটটা বার করো, ঠিক আছে, আমি তো বাকিটা বলে দেবো বললাম, তোমরা ইনকাম সার্টিফিকেটটা বার করা শুরু করে দাও, ঠিক আছে। যাদের নিউ ওবিসি বা যারা ওল্ড ওবিসি, যার ওবিসি চেঞ্জ হবে সবাইকে বলছি তোমরা ইনকাম সার্টিফিকেটটা বার করে নাও, বাকি প্রসেসটা আমি আজকালের মধ্যে একটা ভিডিও বার করে দেবো, মানে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন আপাতত তোমরা ইনকাম সার্টিফিকেটটা বার করে নাও, পঞ্চায়েতলে হবে না, পঞ্চায়েত করার পরে তোমাকে বিডিও অফিস থেকে বা যারা মিউনিসিপ্যালিটিতে আছে তারা তোমার ওই পৌরসভা থেকে বার করতে হবে, ঠিক আছে। পঞ্চায়েতের এখন ইনকাম সার্টিফিকেটের কোনো দাম নেই, বিডিওর কাছ থেকে বার করতে হবে। দেখো তাহলে হ্যাঁ এটা আছে তোমার গর্ভাবস্থায় গিল বা লার্ভা অবস্থায়, হ্যাঁ লার্ভা অবস্থায় যখন থাকে তখন আমরা দেখতে পাই যে গিল, আর যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন হচ্ছে কি সেটা হয়ে যাবে কি অ্যাডাল্ট কন্ডিশনে ফুসফুস চলে আসবে, আর স্কিনের মাধ্যমে যেহেতু শ্বাস নেয় তো এই জন্য আমরা তাকে বলবো কিউটেনিয়াস রেসপিরেশন। আচ্ছা এবার অর্ডার কী কী থাকে এমফিবিয়ান, সেটা হচ্ছে ফাইলা, তোমরা জানো এমফিবিয়ার অর্ডার কী কী রয়েছে, তিনটেতে ভাগ করা হয়েছে, এপোডা, ইউরোডেরা আর হচ্ছে তোমার এনুরা, তাই
তাই না? এগুলো তো তোমরা জানো, যারা জুলজি তারা জানে, তাই তো? যারা জুলজি তারা জানে। তো দেখো এপোডার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা এবং পা বিহীন হয় এরা, যেমন ইকথিওফিস। আচ্ছা, ইউরোডেলার ক্ষেত্রে দেখো লেজযুক্ত হয় এরা, সেলামেন্ড্রা। আর যেটা আছে এনুডার ক্ষেত্রে দেখো এরা লেজবিহীন হবে, যেমন রানা, বুফো, ঠিক আছে, রানা টাইগ্রিনা, বুফো মেলানোস্টিকটাস, এখন দত্ত মেলানোস্টিকটাস হয়ে গেছে সম্ভবত। দেখো তাহলে এইগুলো হচ্ছে কি বেসিক্যালি তোমরা মনে রাখবে, এপোডা, ইউরোডেলা আর এনুডা। তাহলে এগুলো হচ্ছে কি তোমার ক্লাসেস অর্ডার অফ দ্য এমফিবিয়া। রেপটাইলের ক্ষেত্রে তোমরা জানো যে ত্বক যেটা শুষ্ক হবে, স্কেল বা ক্যারাটিনযুক্ত হবে, ঠিক আছে। ডিম পাড়ে এরা ওভিপেরাস, রেপটাইলরা ডিম পাড়ে মানে তারা হচ্ছে ওভিপেরাস। আচ্ছা, এবার দেখো ঠান্ডা রক্তের হয়, এরাও কিন্তু শীতল রক্ত শোণিত প্রাণী। অক্ষিগুচ্ছ শ্বাসনালী, ঠিক আছে। আর কি দেখো অর্ডার কি কি থাকবে এদের ক্ষেত্রে, দেখো 4টি অর্ডার রয়েছে। একটাকে বলা হয় টিলোনিয়া, ক্রোকোডাইলা, তারপরে হচ্ছে স্কোয়ামাটা এবং হচ্ছে তোমার ফাইনক্রোসেফালিয়া। তো দেখো এখানে প্রত্যেকটা যদি আমরা উদাহরণ দেখি, মানে ফিচার্স দেখি, তোমার হচ্ছে চিলোনিয়ার ক্ষেত্রে দেখো খলযুক্ত শরীর হবে এবং টোর্টোয়েজ বা তোমার হচ্ছে কি টার্টেল, এগুলো তার উদাহরণ। ক্রোকোডাইলা থেকে তোমরা তো বুঝতেই পারছো, নামের সঙ্গেই মানে অর্ডারের সাথেই নাম রয়েছে, এলিগেটার্স বা ক্রোকোডাইলাস। এটা বৃহৎ জলচর সরীসৃপ হিসাবে দেখতে পাই আমরা। স্কোয়ামাটার ক্ষেত্রে দেখো শরীর আঁশযুক্ত হয়। দেখো এইটুকু থিওরি তো পড়া যায়, আর কত সংক্ষেপে করা যাবে বলো? আর তো বেশি সংক্ষেপে করা যায় না, না? এইটুকু তো জিনিস পড়া যায় যে একটা তুমি যখন অর্ডার মানে তোমার হচ্ছে কি ফাইলা পড়ছো রেপটিলিয়া, তার যে এই যে অর্ডারগুলো, এইগুলো তো পড়া যায়। এইটুকু জিনিস কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ামাটার ক্ষেত্রে দেখো শরীর আঁশযুক্ত হয়, নাজা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে কি রাইকোসেফালিয়া, যেটা হচ্ছে তোমার প্রাচীন সরীসৃপ, যেমন স্পেনোডন, ঠিক আছে। স্পেনোডন লিভিং ফসিল, একদম প্রাচীন হচ্ছে সরীসৃপ স্পেনোডন, লিভিং ফসিল হিসাবে কাজ করে। আচ্ছা, তারপর মেমেলসের ক্ষেত্রে যেহেতু আমরা মেমেলসের মধ্যে পড়ছি, তো অনেক বৈশিষ্ট্য আমরা সবাই জানি, কারণ আমাদের স্তনগ্রন্থি থাকে, মানে দুগ্ধ উৎপাদনকারী স্তনগ্রন্থি থাকবে, শরীর লোমে আবৃত থাকে, মানে তাই না, হেয়ার থাকে শরীরে। আচ্ছা, 4 কক্ষ বিশিষ্ট, মানে 4 চেম্বার হচ্ছে কি থাকবে, হার্ট থাকবে, 4 চেম্বার হার্ট, হৃৎপিণ্ড থাকবে। আর কি থাকে না, তোমরা জানো যে আমরা ভিভিপ্যারাস মেজরিটি, ভিভিপ্যারাস মানে যারা সন্তান প্রসব করে, তাই না। তো আমাদের দেখো মেমেলিয়াকে আবার অর্ডারে ভাগ করছে কি কি, মনোট্রিমাটা, মার্সুপিয়ালিয়া, তারপরে হচ্ছে তোমার কাইরোপটেরা, রোডেন্সিয়া, প্রাইমেটস, কার্নিভোরা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ক্রিটেসিয়া এবং হচ্ছে তোমার প্রোবোসিডিয়া। তো ভালো করে তোমরা লক্ষ্য করো এখানে যে মনোস্টিমাটা, ঠিক আছে, এটা তোমাদেরকে যা যা বলেছে তাই করা হয়েছে। ক্লাসিফিকেশন এখানে বলেছে যে এমফিবিয়া, রেপটাইলস অ্যান্ড মেমেলস, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে আমি তাই করেছি, তাই না। সিলেবাসটাকে ধরেই তো আমি পড়াবো না। দেখো তো এখানে ভালো করে দেখো, যেটা তোমাদের মনোট্রিমাটা, এটা বলছে যারা ডিম পাড়ে এরা, যেমন প্ল্যাটিপাস, মানে বুঝতে পারছো এটা সরীসৃপ, মানে এরা হচ্ছে স্তনবাহী কিন্তু ডিম পাড়ছে, এই জন্য মনোট্রিমাটা আলাদা অর্ডারে রাখা হয়েছে। তো দেখো এরা হচ্ছে তোমার প্ল্যাটিপাস, এরা ডিম পাড়ে বলে। আচ্ছা, আবার দেখো বলো এখানে মার্সুপিয়ানিয়া, এটা মার্সুপিয়ালিয়ার ক্ষেত্রে দেখো থলিযুক্ত থাকবে মার্সুপিয়ান যাদের, যেমন হচ্ছে কি তোমার ক্যাঙ্গারু যারা। কাইরোপটেরা, এরা তোমরা জানো উঠতে পারে, যেমন হচ্ছে কি তোমার বাদুড়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে রোডেন্সিয়াল মানে যেমন রেড, ঠিক আছে, রেড মানে ইঁদুর টিঁদুর, এরা মানে ধারালো সামনে দাঁত থাকবে, দেখবে ইঁদুরের খুব সূক্ষ্ম দাঁত থাকে, দেখবে কামড়ে দিলে না রক্ত বার করে দেবে একদম, মানে সূক্ষ্ম দাঁত থাকে। আচ্ছা, প্রাইমেটস আমরা জানো, আমরা এই প্রাইমেটস বৃহৎ মস্তিষ্কযুক্ত এবং তোমার হচ্ছে দেখো হোমো বা মেকাসা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ক্রানিভোরা, এরা বলছে দেখো প্যান্থেরা, ফেলিস, এরা হচ্ছে তোমার মাংসাশী হয়, ধারালো দাঁত থাকবে। আর ক্রিটেসিয়া বলছে সম্পূর্ণ জলজ, যেমন হোয়েলস, ডলফিন, এগুলো হচ্ছে তোমরা জানো জলে থাকে। আর হচ্ছে তোমার তোমার হচ্ছে কি প্রোবোসিডিয়া, এটা হচ্ছে তোমার সুরযুক্ত থাকবে, যেমন এলিফ্যান্টস, ঠিক আছে, এলিফ্যান্টস। তাহলে এইগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে, পড়তে হবে। যারা তোমরা এখনও পড়োনি, আমি জানি অনেকে এই জিনিসগুলো হয়তো, যারা জুলজি তারা পড়েছে আমি জানি, কিন্তু যারা বোটানি যারা তোমরা পড়োনি, এই জিনিসগুলো কিন্তু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো পড়ে নেবে বা মনে রাখবে। চলো এবার বলছে দেখো স্পেশাল কিছু ফিচার্স রয়েছে কোডেটসের মধ্যে। তো তার মধ্যে দেখো ফিল্টার ফিডিং সিস্টেম, ঠিক আছে, ফিল্টার ফিডিং সিস্টেম। তো ফিল্টার ফিডিং সিস্টেম ইন দ্য ব্রাঙ্কিওস্টোমা যদি দেখি আমি, তো সেখানে তোমরা জানো যে এরা মিথেন বা ওয়াটার খাবারকে ফিল্টার করে,
ঠিক আছে, ওয়াটারকে বা জলকে এটা ফিল্টার করে। ওরাল হুড থাকবে, হুইল অর্গান থাকবে, ফেরিঞ্জিয়াল শিল্ড থাকবে এবং এন্ডোস্টাইল থাকবে, তাই না? তাহলে এই যে ফিল্টার ফিডিংয়ের ক্ষেত্রে যে অর্গানগুলো থাকবে সেগুলো হচ্ছে কি তোমার ওরাল হুড, হুইল অর্গান থাকবে, ফেরিঞ্জিয়াল শিল্ড থাকবে এবং এন্ডোস্টাইল থাকবে, ঠিক আছে। আর কি না, আর হচ্ছে কি তোমরা দেখো আর কি না, তোমার হচ্ছে ফেরিংসের মাধ্যমে এরা জলের প্রবাহ সৃষ্টি করে আর গিল শিল্ড দিয়ে সেটাকে বার করে দেয়, ঠিক আছে। তাহলে কি বললাম, ফেরিংসের মাধ্যমে ওয়াটারের হচ্ছে এটা প্রবাহ তৈরি করে, তারপরে যে কি শিল্ড দিয়ে সেটাকে বার করে। আচ্ছা, ইন্টেগুমেন্টারি ডেরিভেটিভস, ত্বকের হচ্ছে কি তোমার কি কি ডেরিভেটিভস হয় দেখো। তো দেখো স্কেল, ফেদার্স, হেয়ার, হর্নস, নেলস, ক্লোজ, হুপস, গ্ল্যান্ডস, এই সমস্ত জিনিসগুলো থাকে। অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে দেখো মিউকাস গ্ল্যান্ড থাকবে। রেপটিলাইজ ক্ষেত্রে দেখো ক্যারাটিনাইজ স্কেল থাকবে। বার্ডসের ক্ষেত্রে ফেদার্স থাকবে। মেমেলসের ক্ষেত্রে হেয়ার গ্ল্যান্ডস থাকবে, তাই না? তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই যে স্পেশাল ডেরিভেটিভস মানে ইন্টিগ্রেটেড ডেরিভেটিভস আমরা দেখতে পাই। অ্যাসেসারি রেসপিরেটরি অর্গান, অতিরিক্ত শ্বাস যন্ত্র যেটা ডেভেলপড হোয়েন অক্সিজেন ইজ লো ইন ওয়াটার। এক্সাম্পল দেখো তোমার এই যে মাগুরের ক্ষেত্রে, মাগুর মাছের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে তোমরা জানো যে অতিরিক্ত শ্বাসযন্ত্র এয়ার ব্রিদিং অর্গান থাকবে। অ্যানাবাসের ক্ষেত্রে দেখো লেমব্রি থিন অর্গান থাকে। আর হেটারো তোমার হচ্ছে কি পিনিটাসের ক্ষেত্রে ব্রাঙ্কিয়াল আমরা কি দেখতে পাবে না, তোমার হচ্ছে কি ডেরিভেটিভস আমরা দেখতে পাবো, ঠিক আছে। মানে ভার্টিকুলাম আমরা দেখতে পাবো, তো ডাইভার্টিকুলাম আমরা দেখতে পাবো এই সমস্ত অর্গানের ক্ষেত্রে। এগুলোকে বলা হয় কি না স্পেশাল অ্যাসেসারি রেসপিরেটরি অর্গান। আচ্ছা, এবার দেখো সিঙ্গেল এবং ডাবল সার্কুলারি হার্ট। সিঙ্গেল সার্কুলারি মানে তোমরা জানো যে যখন হচ্ছে কি একবার রক্ত ঢুকলো আবার বেরিয়ে গেল। আর ডাবল মানে হচ্ছে কি একবার দূষিত রক্ত ঢুকে আবার হচ্ছে বিশুদ্ধ রক্ত ঢুকবে, মানে দুবার করে, ঠিক আছে। টুয়াইস ব্লাড প্লাসেস টুয়াইস, একবার হচ্ছে পালমোনারি সার্কুলারি সিস্টেম, একটা সিস্টেম সার্কুলারি সিস্টেম। আর যখন হচ্ছে ব্লাড পাসেস ওয়ান্স থ্রু দ্য হার্টস তখন তাকে বলা যায় সিঙ্গেল সার্কিট। একচক্রি, এটাকে একচক্রি হৃৎপিণ্ড আমরা বলি, একচক্রি। আর এটা দ্বিচক্রি, দ্বিচক্রি কেটে দেখো তাহলে ব্লাড পাসেস টুয়াইস, ঠিক আছে, দুবার হচ্ছে কি তোমার কি করছে না, তোমার হচ্ছে কি হার্টে হচ্ছে কি তোমার ভ্রমণ করছে। আর এই একচক্রি হৃৎপিণ্ড আমরা ফিশেসেরকে দেখতে পাবো। আর এটা এমফিবিয়াস থেকে বর্তমান মানে মেমেলস পর্যন্ত সবার ক্ষেত্রে আমরা ডাবল সার্কিট সিস্টেম আমরা দেখতে পাই। আর অ্যাডভান্টেজ দেখো লেস এফিসিয়েন্ট, এটা হচ্ছে তোমার অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড এটা কিন্তু সেপারেটলি কি হয় না তোমার প্রবাহ ঘটে। আর এখানে দেখো কিন্তু মিক্সিং ব্লাড হয়, ঠিক আছে, O2 CO2 মিক্স হয়ে যায়, O2 ব্লাড আর CO2 ব্লাড কিন্তু মিক্সড হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো এওটিক আর্চ ইন ভার্টিব্রেটস, ঠিক আছে, এওটিক আর্চেস ইন ভার্টিব্রেটস। তো এওটিক আর্চ যদি আমরা দেখি, যেমন ফিশ হচ্ছে কি তোমার 6 পেয়ার থাকবে, এমফিবিয়ার ক্ষেত্রে 3rd 4th এবং 6th, আর রেপটাইলসের ক্ষেত্রে অনলি 3rd 4th, যেটা 4th সিস্টেমিক এবং 6টা দেখো পালমোনারি সিস্টেম তৈরি করেছে। আর আমাদের মেমেলসের ক্ষেত্রে 4th যেটা সিস্টেমিক আর্ক আর 6টা হচ্ছে পালমোনারি সিস্টেম তৈরি করেছে। ভালো করে একটু পড়ে নেবে, ঠিক আছে, এটা রিভিজাইজ দিয়ে দেবে। আমি জানি তোমাদেরকে যেটা আমি 1.0 ক্রাশ কোর্সে দেখিয়েছিলাম, এগুলো সমস্ত জিনিসগুলো আমি পড়িয়েছিলাম, বাট এখানে তোমরা আপাতত এই জায়গাটা কিন্তু মুখস্থ করে নেবে। ফিশের ক্ষেত্রে 6 পেয়ারই থাকে, এমফিবিয়ার ক্ষেত্রে 3rd 4th এবং 6th রিটেন থাকে, বাকিগুলো ভেনিশ হয়ে যায়। আর রেপটাইলের ক্ষেত্রে 4th এবং 3rd 4th এবং 6th। এখানে মেমেলসের ক্ষেত্রে 4th যেটা সিস্টেমিক আর্ক আর 6 যেটা আছে পালমোনারি সিস্টেম তৈরি করেছে। ক্রেনিয়াল নার্ভসের ক্ষেত্রে দেখো, ক্রেনিয়াল নার্ভসের ক্ষেত্রে দেখো যেটা ব্রাঙ্কিওস্টোমা, এদের ক্ষেত্রে দেখো 10 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভস থাকবে। ফিশ এবং অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে 10 পেয়ার্স। রেপটাইল বার্ডস মেমেলসের ক্ষেত্রে 12 পেয়ার্স, ঠিক আছে। তাহলে রেপটাইল বার্ডস এবং মেমেলসের ক্ষেত্রে 12 পেয়ার্স থাকবে, আর বাকি ব্রাঙ্কিওস্টোমার 10 পেয়ার্স, ফিশ এবং অ্যাম্ফিবিয়ান ক্ষেত্রে 10 পেয়ার্স থাকবে, ঠিক আছে। চলো এবার দেখো আমরা এখানে দেখে নিই যে তোমার হচ্ছে কি এক্সাম্পলগুলো। আচ্ছা, মোনোট্রিমাটা, মার্সুপিয়ালিয়া এবং হচ্ছে তোমার কাইরোপটেরা, এদের উদাহরণগুলো কি হবে বলো। ফার্স্ট কোশ্চেন, মার্সুপিয়ান মানে ক্যাঙ্গারু তোমরা জানো সবাই, তাই না। কাইরোপটেরা হচ্ছে কি তোমার বার্ডস মানে বেড হবে, আর হচ্ছে মোনোট্রিমাটা হচ্ছে কি তোমার প্লাটিপাস হবে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 2, এটাও খুব ভালো কোশ্চেন দেখো। ক্রোকোডিলা, ডাইলিয়া, আর হচ্ছে তোমার চিলোনিয়া, স্কোয়ামাটা, এনুরা, ঠিক আছে। এখানে মিল বলেছে স্পেনোডন, টার্টেল, স্যালামান্ডার এবং ইথিওফিস। কী হবে বলো, এখানে বলছে সঠিক মিল কোনটা আছে, কোনটা সঠিক মিল আছে। তাহলে একদম ঠিক বলেছে তোমরা, অপশান বি এরটা ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 3, ইন ব্রাঙ্কিওস্টোমাটা ফিল্টার ফিডিং ইজ পারফর্মড বাই ড্যাশ।
কার দ্বারা ফিল্টার ফিডিংটা পারফর্ম করছে? এন্ডোস্টাইল অ্যান্ড হুইল অর্গান, স্টোমাক, এয়ার ব্লাডার, হেপাটিক ভেন্স। একদম অপশান এ হয়ে যাবে। চলো, নিচের কোন প্রাণীর অ্যাসেসারি রেসপিরেটরি অর্গান আছে? রানা, তারপর হচ্ছে তোমার ক্লাডিয়াস, এনাবাস, বোথ এ, বি অ্যান্ড সি। একদম, তাহলে অপশান ডি এরটা হবে। চলো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ ডাবল সার্কিট হার্ট? কাদের ক্ষেত্রে ডাবল সার্কিট হার্ট আমরা দেখতে পাই? ডাবল সার্কিট হার্ট কার দেখা যায়? ডাবল সার্কিট হার্ট আমরা কার দেখতে পাই? একদম, তাহলে ডাবল সার্কিট মানে কি হবে? ফিশ হবে না। একদম, ম্যামেলস আর বার্ডস হবে এখানে, অপশন সি। চলো, origin of 12 pairs of the cranial nerves occurs in days. Origin of 12 pairs of cranial nerves occurs in days. Amphibia, reptilia, fish এবং Amphioxus। একদম, তাহলে অপশন বি এরটা হবে। চলো, এবার আমরা ফিজিওলজিতে চলে যাবো। ফিজিওলজিতে আমাদেরকে আজকে পড়তে হবে তোমার হচ্ছে বায়োকেমিক্যাল, বায়োফিজিক্যাল প্রিন্সিপালস ইনভলভড ইন হিউম্যান সিস্টেম। ঠিক আছে, বায়োফিজিক্যাল এবং বায়োকেমিক্যাল প্রিন্সিপালস ইনভলভড ইন হিউম্যান সিস্টেম। ঠিক আছে, হিউম্যান সিস্টেমে আমাদেরকে বায়োকেমিক্যাল, বায়োফিজিক্যাল প্রিন্সিপাল সম্বন্ধে পড়তে হবে। ঠিক আছে, দেখো এটাও তোমরা কি রিভিশন পড়েছো তো? এই চ্যাপ্টারটা রিভিশন দিয়েছো তোমরা? রিভিশন পড়েছো তো তোমরা? রিভাইজ করেছো? পড়বে কিন্তু। হ্যাঁ, দেখো একটা রুটিন করে দেওয়া হচ্ছে, সেই রুটিন অনুযায়ী তো তোমরা কিন্তু স্টাডি করো, কেমন? না হলে কিন্তু পিছিয়ে যাবে, তাই না? না হলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। যারা রুটিন ধরে পড়বে না, তোমরা কিন্তু বাবা পিছিয়ে যাবে। রুটিন করে দেওয়া হচ্ছে তোমাদের ভালোর জন্য, তোমরা কিন্তু পড়াশোনা করো, ঠিক আছে? না হলে কিন্তু পিছিয়ে যাবে বাকিদের তুলনায়। দেখো এবার বলছে, দেখো ডেফিনেশন অ্যান্ড ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স। ঠিক আছে, ডেফিনেশন অ্যান্ড ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স। দেখো ডিফিউশন, প্রথমে বলছে ডিফিউশন, কোনো দ্রব্য উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, ঠিক আছে, আপনা আপনি চলে যাওয়াকে আমরা ডিফিউশন বলি, তাই না? যদি আমরা একটা কি করি, এটা হাই কনসেন্ট্রেশন রাখলাম, হাই কনসেন্ট্রেশন, এটা তোমার লো কনসেন্ট্রেশন, তাহলে কি হবে? হাই কনসেন্ট্রেশন দিকে, লো কনসেন্ট্রেশন দিকে কি হবে না, যদি হচ্ছে মলিকুলস মুভ করে, তাহলে সেটা আমরা কি দেখতে পাবো না, ডিফিউশন বা বেপন, যেটাকে আমরা বলি বেপন। তো এটা তোমরা জানো যে আমাদের যে লাংসের এবং টিস্যুর মধ্যে O2 CO2 যে এক্সচেঞ্জ হয়, সেটা ডিফিউশনের মাধ্যমে। বা এই যে তোমার হচ্ছে কি O2 CO2 যে এক্সচেঞ্জ হচ্ছে কি তোমার লিফে, পাতায়, তাই না? যখন ফটোসিনথেসিস সময়, তখনও কিন্তু এই ডিফিউশন হয়। তো আমরা দেখতে পাই তাহলে কি হবে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে কে যাবে? দেখতে পাচ্ছ কোনো গ্যাস কিংবা কোনো সলিউট যাবে, কোনো সলিউট কিংবা কোনো গ্যাস, কোনো সলিউট কিংবা কোনো গ্যাস উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যখন যাচ্ছে, তখন তাকে আমরা কি বলি? ডিফিউশন বলি। আচ্ছা, এবার গুরুত্ব কি বলছে, দেখো কোষ এবং টিস্যুর মধ্যে গ্যাসের আদান প্রদান, পুষ্টি এবং দেখো বর্জ্য পদার্থগুলো হচ্ছে কি স্থানান্তরণ ঘটছে। আচ্ছা, অসমোসিসের ক্ষেত্রে উল্টো আর কি। অসমোসিসের ক্ষেত্রে যদি একটি সেমি পারমেবল মেমব্রেন রাখা হয়, ঠিক আছে, সেমি পারমেবল মেমব্রেন, তাহলে কি হবে? এখানে যদি হাই কনসেন্ট্রেশন থাকে আর এখানে যদি লো কনসেন্ট্রেশন থাকে, তাই না? লো মানে এখানে লো চিহ্ন, এটা হাই চিহ্ন মানে বেশি, তাহলে কি হবে না, এই লো থেকে হাই দিকে কে যাবে না, সলভেন্ট যাবে। কে যাবে? সলভেন্ট। ঠিক আছে, তোমরা জানো যে সলিউশনে দুটো জিনিস থাকে, সলিউট এবং সলভেন্ট। তাহলে সলিউট যাবে না, সলভেন্ট যাবে। কেন না? সলভেন্টটা এর কাছে বেশি রয়েছে। যার কনসেন্ট্রেশন কম তার সলভেন্টটা বেশি রয়েছে, যার কনসেন্ট্রেশন বেশি তার ক্ষেত্রে সলভেন্টটা কম রয়েছে, সলিউট বেশি রয়েছে। তো এই সলভেন্টটা যাবে, দিয়ে কি করার চেষ্টা করবে না, সমান কনসেন্ট্রেশন করার চেষ্টা করবে। ঠিক আছে, সমান কনসেন্ট্রেশন করার চেষ্টা করবে। দেখো আমার কথাগুলো তারাই বুঝতে পারবে যারা কিন্তু ঘরে পড়াশোনা করছো, তাই না? আমি প্রচুর স্পিডে বলে যাচ্ছি, এটা ঠিক, এটা কিন্তু আমি অস্বীকার করছি না, কিন্তু আমার বলার সাথে তোমাদের যে পড়া বোঝা, সেটা তাদেরই ভালো লাগবে বা তারাই বুঝতে পারবে যারা ঘরে কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি পড়ছো। যারা শুধুমাত্র হচ্ছে কি ক্লাস শুনছো, তাদের একটু অসুবিধা হলেও হতে পারে, এটা আমি আগে থেকে স্বীকার করে নিচ্ছি বাবা। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি, আমার স্পিডের সাথে যদি পড়া বুঝতে চাও,
তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু ঘরে পড়াশোনা করতে হবে, রীতিমতন পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তবে গিয়ে এই রিভিশন ক্লাসের সার্থকতা বজায় থাকবে। না হলে আমি যদি আবার সেই গোড়া থেকে আবার পড়ানো শুরু করি, সত্যি কথা বলতে কি একটা দিনে 3টে ক্লাস কমপ্লিট করা মোটেও সম্ভব নয়, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি তোমরা কিন্তু কেয়ারফুলি ঘরে পড়াশোনা করো, তবে দেখবে তোমাদের রিভিশন ক্লাসটা কি ইম্পর্টেন্স দেবে সেটা তুমি পরে বুঝতে পারবে যখন পরীক্ষার রেজাল্ট তোমার বেরোবে, তাই না? যখন তুমি পরীক্ষায় পাস করবে বা তোমার যখন নাম বেরোবে, ঠিক আছে, তখন পেনালে, তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ আমি পড়েছিলাম বলে আজকে পেয়েছি। দেখো আমি তোমাকে যাই নোটস দিই, যত ভালো নোটস দিই, যত ভালো কোশ্চান দিই, যত ভালো পড়াই, কিছুই লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে ভালো করে পড়বে, ঠিক আছে? তোমাকে পড়তে হবে বাবা, ঠিক আছে? এটা কিন্তু 100% শিওর। আমি বা আমাদের টিম যে তোমাদেরকে পড়াচ্ছে, যে তোমাদেরকে করছে, কেউ তোমাকে পাস করাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই পড়বে। এটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? আমি জানি তোমরা বয়সে অনেক বড়, বয়সে তোমাদের অনেক বয়স, তোমরা অনেক বোধগম্য তোমাদের মধ্যে রয়েছে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট মনে করিয়ে স্মরণ করিয়ে দিলাম, কারণ এই জিনিসগুলো আমি জানি বেশি বলা মানে তোমাদেরকে জ্ঞান দেওয়া, তাই না? কারণ তোমরা একজন হচ্ছে কি প্রচুর জ্ঞানের সমাধি তোমাদের মধ্যে রয়েছে। তো হতে পারছে সেই জ্ঞানটাকে আমি জাস্ট জাগিয়ে দিচ্ছি, যেটা মরিচা পড়ে গেছে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমরা এটা মাথায় রাখো, নিজেকে পড়তে হবে, ঠিক আছে? ভালো করে নিজেকে পড়তে হবে, তবে গিয়ে তুমি কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে? দেখো তাহলে তাহলে কি বললাম, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে কে যাবে? সলভেন্টে যাবে। তাহলে কোষের জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, টিস্যু ফ্লুইড ব্যালেন্স থাকবে। চলো এবার দেখো, এবার তোমরা ভালো করে জানো এন্ডোসমোসিস আর এক্সোসমোসিস বলে দুটো ভাগ রয়েছে, তাই না? এখানে আমরা আরও দুটো জিনিস পড়াই, যেটাকে আমরা কি বলি গো, যেটাকে আমরা বলি যে ওই তোমার হচ্ছে কি প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিস, ঠিক আছে? তো এই দুটো জিনিসও আমরা পড়াই, মানে এই অসমোসিস পড়াতে গেলে আমরা কি পড়াই? এন্ডোসমোসিস, এক্সোসমোসিস, তাই না? আর কি পড়াই আমরা? প্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস। এই দুটো তোমরা জানো সবাই, তাই না? আমি জাস্ট টার্মগুলো বলে দিলাম, তোমরা নিশ্চয়ই জানো, তাই তো? চলো এবার দেখো ডায়ালাইসিস। ডায়ালাইসিসের ক্ষেত্রে দেখো বলছে সেমি পারমেবল মেমব্রেনের মাধ্যমে ছোট অণুর স্থানান্তরণ, বড় অণু বা প্রোটিন থাকে সেগুলো কিন্তু যেতে পারে না, ঠিক আছে? তাহলে যখন সেমি পারমেবল মেমব্রেনের মাধ্যমে ছোট অণু স্থানান্তরণ ঘটে, বড় অণু বা প্রোটিন যেতে পারে না, তাহলে এই প্রিন্সিপাল বা এই প্রপার্টিসটাকে কাজে লাগিয়ে কৃত্রিম কিডনি বা হিমোডায়ালাইসিস তৈরি করা হয়েছে। এটার ক্ষেত্রে কি লাভটা কি না, দেখো আমরা আমাদের রক্ত থেকে যে সমস্ত দূষিত পদার্থ সেগুলোকে আমরা অপসারণ করতে পারি। এখন ডায়ালাইজার মেশিন তৈরি করা হয়েছে এই হিমোডায়ালাইসিস প্রসেসটাকে কাজে লাগিয়ে, তাই না? একদম ক্রনিক কিডনি ডিজিজ যাদের ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে দেখো ডায়ালাইসিস করাতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই ডায়ালাইসিস ব্যবহার করি। আচ্ছা, আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে আমরা কি করি না, মেমব্রেনের মাধ্যমে হাই প্রেসার তরল ছোট অণু নির্গমন, অর্থাৎ বাউম্যানস ক্যাপসুলে গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন, সেটা আলট্রাফিল্ট্রেশন। এটা কিডনিতে তোমার ফিল্ট্রেশন গঠন। আর হচ্ছে কি দেখো নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন মানে কি? গ্যাস কিংবা দ্রবণীয় পদার্থের কঠিন যে পৃষ্ঠে জমাট বাঁধা, সেটাকে আমরা কি বলি না? অ্যাডজর্পশন, এডি, ঠিক আছে? তো এটা কি হয় না, তোমরা জানো যে অ্যাক্টিভেটেড চারকোল টক্সিন যেগুলো সেগুলোকে শোষণ করে নেয়। শারীরবৃত্তীয় গুরুত্ব কি না, এই যে টক্সিন কিংবা ওষুধ নিষ্ক্রিয় করে দেয়। আচ্ছা, এবার অ্যাবজর্পশন কি না, পদার্থের ভিতর প্রবেশ করে অভ্যন্তরে গৃহীত হওয়াকে আমরা অ্যাবজর্পশন বলি। যেমন খাদ্যের যে নিউট্রিয়েন্টগুলো আমাদের ভিলি কি করে অ্যাবজর্পশন করে নেয়, এটা যে পাচনের পর বা পুষ্টির পর হচ্ছে পুষ্টি গ্রহণটাতে সাহায্য করে। চলো এবার বলছে দেখো কোশ্চেন রয়েছে, হুইচ প্রসেস অ্যালাউ মুভমেন্ট অফ ওয়াটার অ্যাক্রস সেমি পারমেবল মেমব্রেন। তাহলে কোন প্রসেস? তাহলে অসমোসিস নিশ্চয়ই, ঠিক আছে? অসমোসিস। আচ্ছা, কোনটি গ্লোমেরুলাস থেকে তরল বের করে প্রস্রাবের শুরু করে? তাহলে কি হবে? আলট্রাফিল্ট্রেশন হবে, তাই না? আলট্রাফিল্ট্রেশন একটু আগেই বলা হচ্ছে। চলো এবার দেখো কোলয়েডটাও তোমাদের কিন্তু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে, হ্যাঁ? তো সেখানে তোমরা জানো যে এমন একটা মিশ্রণ যেখানে এক পদার্থ অন্য পদার্থের মধ্যে মাইক্রোস্কোপিক কণার মধ্যে ছড়িয়ে থাকে, ঠিক আছে? কোলয়েড মানে অ্যাকচুয়ালি আমরা তিনটি স্টেট দেখতে পাই, একটা আছে সলিড, একটা লিকুইড, একটা কোলয়েড, তাই না? কোলয়েডটা যদি সেমি সলিড, তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা ক্লাসিফাই করি সল, জেল, ইমালশন এবং হচ্ছে এরোসল, এই চারটি ভাগে আমরা কোলয়েডকে ভাগ করি। তাহলে সল যেটা হয় দেখো, সলিড ইন লিকুইডস, অর্থাৎ একটা লিকুইড সলিড পার্ট হচ্ছে লিকুইডের মধ্যে থাকবে, যেমন মিল্ক হচ্ছে তোমার এই যে ম্যাগনেসিয়া।
যেটা ঘরে তোমরা জেলি বানাও, জেলি তোমরা জানো লিকুইড ইন দ্য সলিড, জেলি, এটাকে জেল আমরা বলি। নেক্সট দেখো ইমালশন, ইমালশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লিকুইড ইন, তোমার হচ্ছে লিকুইড, যেমন মিল্ক, অয়েল, ওয়াটার। এরোসল হচ্ছে সলিড কিংবা লিকুইড ইন দ্য গ্যাস, যেমন ফগ বা স্মোক, ঠিক আছে, এগুলোতে আমরা দেখতে পাই এরোসল। ওকে, তাহলে এবার দেখো বলছে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স কি না, দেখো ব্লাড একটি কলয়েড সিস্টেম আর কোষে প্রোটোপ্লাজম একটি কলয়েড, তো বুঝতে পারছো এগুলো থাকার কারণে আমাদেরকে সাহায্য করছে। যেমন যেমন হচ্ছে দেখো ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, এনজাইম অ্যাকশন, আর হচ্ছে মেমব্রেন ডাইনামিক্স, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কি তোমরা দেখতে পাও যে বেসিক্যালি ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স আমরা দেখতে পাই। চলো এবার দেখো, এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল কলয়েড ইন হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডিতে কোনটা ন্যাচারাল কলয়েড হিসেবে কাজ করে? লিম্ফ, বাইল, ব্লাড, স্যালাইভা। একদম, তাহলে ন্যাচারাল কলয়েড হিসেবে কাজ করছে কি? ব্লাড। আচ্ছা, কোন ধরনের কলয়েড হচ্ছে কি? কলয়েড হলো দুধ। দুধটাকে আমরা কি ধরনের কলয়েডের মধ্যে ফেলি? সল, ইমালশন, জেল নাকি এরোসল? দেখো এরোসল হবে না, এরোসল তো হবে না, তাই না? জেল তো বললাম যে তোমার হবে না, বাকি থাকলো সল এবং ইমালশন। একটু আগেই দেখালাম, দেখো দুধটা দেখো কি হবে? ইমালশন হবে, বিয়েরটা হবে। হ্যাঁ, চলো এবার দেখো, এবার বলছে দেখো যে হ্যাঁ, এবার এনজাইম, কোএনজাইম এবং লাইসোএনজাইম। দেখো এবার বলছে যে এনজাইম দেখো আমরা এর আগের দিনও পড়েছি, ঠিক আছে, এর আগের দিনও আমরা পড়েছি যে তোমরা নিজেরাই বলেছিলে যে এনজাইম হচ্ছে কি একটা জৈব অনুঘটক, ঠিক আছে, যেটা বেসিক্যালি বায়োক্যাটালিস্ট হিসাবে কাজ করে, কারণ লিভিং সেল থেকে আমরা এক্সট্রাক্ট করি। এটা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। কিভাবে বাড়ায় না, ওই বিক্রিয়ার মানে তোমার হচ্ছে কি বিক্রিয়ক বা সাবস্ট্রেটের হচ্ছে কি তোমার অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে ফেলে, দিয়ে সে কি করে না তোমার বিক্রিয়ার হচ্ছে গতিটাকে বাড়িয়ে দেয়। এবারে সেই এনজাইম আমরা কোএনজাইম, আইসোএনজাইম এগুলো আমরা দেখতে পাই। কোএনজাইম বলতে কি বলি আমরা? ছোট জৈব অণু যা এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে এনজাইমের কার্যক্ষমতা বা এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে দেয়। যেমন এনএডি প্লাস, এফএডি, কোয়ে এগুলোকে আমরা কোএনজাইম বলছি। আর আইসোএনজাইম বলছে কি না, একই এনজাইমের বিভিন্ন রূপ যা আলাদা আলাদা টিস্যুতে অবস্থান করে, মানে একটা এনজাইমের বিভিন্ন রূপটাকে আমরা আইসোএনজাইম বলি। যেমন দেখো এই যে LDH1 যেটা হার্টে থাকে আর LDH5 যেটা লিভারে থাকে, তাহলে এই দুটোকে আমরা কি বলছি না আইসোএনজাইম, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কি বলছি? আইসোএনজাইম। একদম, কোএনজাইম নন প্রোটিন পার্ট। একদম, দেখো তাহলে আইসোএনজাইম হচ্ছে কি একটা এনজাইমের আলাদা আলাদা রূপ বা ভিন্ন রূপ, ঠিক আছে, যেটা বিভিন্ন অর্গানে বা টিস্যুতে আমরা দেখতে পাই। LDH1 হার্টে থাকবে, এবং LDH হচ্ছে কি 5 যেটা লিভারে থাকবে। একদম, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। তো এবারে বলছে দেখো হুইচ ইজ এ কোএনজাইম ইনভলভ ইন দ্য রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশনে কোন কোএনজাইমটা কাজ করে? NAD প্লাস নাকি অ্যামাইলেজ, গ্লুকোজ নাকি ATP? তাহলে তোমরা জানো যে NAD প্লাস রেডক্স রিঅ্যাকশনে কাজ করে। আচ্ছা, আইসোএনজাইম হলো একই এনজাইমের বিকৃতি, এক এনজাইমের বিভিন্ন রূপ, বিক্রিয়াবিহীন হচ্ছে কি এনজাইম, শুধু গ্যাস্ট্রিক এনজাইম। তাহলে কি হবে? এটা এক এনজাইমের বিভিন্ন রূপ, অপশন বি। চলো এবার এটাও তোমরা পড়েছো যে কিছু ফ্যাক্টর রয়েছে যারা এনজাইমের অ্যাক্টিভিটিটাকে ইনফ্লুয়েন্স করে বা কি করে না তাদেরকে হচ্ছে কি তোমার এফেক্ট করে। তো কি ফ্যাক্টর? যেমন টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তারপর হচ্ছে এনজাইম কনসেন্ট্রেশন, আর হচ্ছে ইনহিবিটার। তো টেম্পারেচার তোমরা জানো যে টেম্পারেচার হচ্ছে কি তোমার একটা অপটিমাম টেম্পারেচারে একটা এনজাইম হচ্ছে কি তার ফাংশনটা আমরা সর্বোচ্চ দেখতে পাবো। তার কম হয়ে গেলেও কাজ হবে না, তার বেশি হয়ে গেলেও এনজাইমটা ডিনেচুরেট করে যায়। আর তোমরা জানো যে এনজাইমের ক্ষেত্রে Q10 ভ্যালু একটা রয়েছে, Q10। তো তোমরা জানো যে এটা ইনিশিয়াল টেম্পারেচার থেকে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য টেম্পারেচার এনজাইমের ফাংশনটা কি হয়? আপ টু হচ্ছে কি তোমার অপটিক্যাল মানে অপটিমাম টেম্পারেচার, ধরো এখানে 37 ডিগ্রি যদি হয়, তাহলে কিন্তু দুগুণ করে কিন্তু কাজটা বাড়তে শুরু করে, তাই না? তাকে আমরা Q10 বলি, তাই না? প্রত্যেকটা হচ্ছে কি তোমার 10 ডিগ্রি বৃদ্ধি করার জন্য আপ টু অপটিমাম টেম্পারেচার, তাই না? অপটিমাম টেম্পারেচার ছাড়িয়ে যাবে না, তাহলে তখন হচ্ছে কাজটা দুগুণ করে বাড়ে, তাকে আমরা Q10 ভ্যালু বলি। আর দেখো হাই টেম্পারেচারে ডিনেচুরেট হয়ে যায়, এনজাইমটা কি হয়ে যায়? ডিনেচুরেট হয়ে যায়। পিএইচ, ইচ এনজাইম হ্যাজ দ্য অপটিমাম পিএইচ, প্রত্যেকটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পিএইচ থাকে, সেই পিএইচই দ্বারা কাজ করবে, তার বেশি বা কম হয়ে গেলে কিন্তু এনজাইম নষ্ট হয়ে যাবে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, দেখো মোর সাবস্ট্রেট সমান হায়ার রেট টিল স্যাচুরেশন, যতক্ষণ না পর্যন্ত স্যাচুরেশন,
তারপরে তুমি যদি অতিরিক্ত আবার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কী হবে না বিক্রিয়ার যে রেটটা হচ্ছে কি কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট হয়ে যাবে বা অপরিবর্তিত হয়ে যাবে, কারণ আর বাড়বে না। তাহলে দেখতে পাচ্ছ মোর সাবস্ট্যান্ট মানে হায়ার রেট টিল স্যাচুরেশন, যখন স্যাচুরেট কন্ডিশনে পৌঁছে যাবে। স্যাচুরেট মানে জানো তো যে যতটা এনজাইম ততটা হচ্ছে কি তোমার সাবস্ট্রেট, এটাই তাদের হচ্ছে কি কনফার্ম হয়ে গেল। তার বেশি হয়ে গেলে তখন কিন্তু বিক্রিয়ার রেটটা আর বাড়বে না, কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে, স্যাচুরেট হয়ে যাবে। আচ্ছা, এনজাইম কনসেন্ট্রেশন হচ্ছে দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল। এনজাইম কনসেন্ট্রেশন মানে যতটা তুমি বাড়াবে তাহলে বিক্রিয়ার গতিবেগ বাড়বে, কমালে কমবে। আর ইনহিবিটার মানে বুঝতে পেরেছো, ইনহিবিটার থাকলে বিক্রিয়ার গতিবেগটা কমে যাবে। সেটা কম্পিটিটিভ হতে পারে, আনকম্পিটিটিভ হতে পারে, নন কম্পিটিটিভ হতে পারে। তোমাদেরকে কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ, নন কম্পিটিটিভ আগের দিন আমি পড়িয়েছি, তাই না? আজকে আর বলছি না যে ইনহিবিটারের ক্ষেত্রে কিভাবে আমরা কম্পিটিটিভ হয়। তোমরা বলেছিলাম না যে যখন হচ্ছে কি অ্যাক্টিভ সাইডে হচ্ছে কি সেটা বাইন্ড করবে, তাই না, অ্যাক্টিভ সাইডে বাইন্ড করবে। তারপরে হচ্ছে কি তোমার আনকম্পিটিটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, আনকম্পিটিটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, কোথায় বাইন্ড করবে আনকম্পিটিটিভের ক্ষেত্রে। আর নন কম্পিটিটিভের ক্ষেত্রে কোথায় বলেছিলাম, কি গো আনকম্পিটিটিভ ক্ষেত্রে কি বলেছিলাম, আনকম্পিটিটিভ বলেছিলাম ইএস কমপ্লেক্স, তাই তো। আনকম্পিটিটিভ হচ্ছে ইএস কমপ্লেক্স, আর যেটা হচ্ছে নন কম্পিটিটিভ হচ্ছে কি বলেছিলাম অ্যালোস্টেরিক সাইটে, অ্যালোস্টেরিক সাইটে, অ্যালোস্টেরিক সাইটে, তাই তো। চলো এবার দেখো, এবারে বলছে যে হুইচ ফ্যাক্টর কজেস এনজাইম, হুইচ ফ্যাক্টর কজেস এনজাইম ডিনেচুরেশন, হুইচ ফ্যাক্টর কজেস এনজাইম ডিনেচুরেশন। লো সাবস্ট্রেট, লো পিএইচ, হাই টেম্পারেচার, হাই এনজাইম কনসেন্ট্রেশন। তাহলে সিএরটা করো হাই টেম্পারেচার। চলো এবার বলছি কম্পিটিটিভ ইনহিবিটার কিভাবে কাজ করে। এনজাইম নষ্ট করে দেয়, সাবস্ট্রেটকে বের করে দেয়, সক্রিয় স্থানে নিজে বসে যায় একদম। তাহলে অপশান হচ্ছে কি সিএরটা হবে, সিএরটা হবে, ঠিক আছে। চলো তো আজকে এখানেই খতম, এখানেই গল্প শেষ, ঠিক আছে, এখানেই গল্প শেষ। আজকে অনেকটা তোমার টাইম পেলে, ঠিক আছে, অনেকটাই তোমরা টাইম পেলে। তো ওতে হচ্ছে কি আজকে এতটাই হচ্ছে কি তোমরা দেখো। আর আমি চেষ্টা করছি ওবিসির ব্যাপারটাকে তোমাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দেওয়ার, ঠিক আছে। আর হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। গুড নাইট।